কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি বাড়িতে আয়। ফোন রেখে নিজের মাথায় চুল নিজেই টানতে শুরু করলো সোহান। প্রায় 30 মিনিট পর সকলে আনন্দ করতে করতে বাসায় ফিরল। ডাইনিংয়ে বসে সোহান বড় বড় চোখ করে ইকরার দিকে চেয়ে রয়েছে। এই তোর সমস্যা কি? এভাবে তুই ওর দিকে চেয়ে আছিস কেন? কিছু না, এমনি। তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। দেরি হবে দেখছিস না? বাহির থেকে এসেছি, ফ্রেশ হব, তারপর খাবো। মন খারাপ করিস না, এজন্য বলি ব্যবসাটা বুঝে একটা বিয়ে করে নি, তাহলে বউকে যখন যা বলবি তাই করবি। বাবার দিকে তাকিয়ে, বাবা মা না তোমার স্ত্রী, তুমি কেন মাকে বলতে পারলে না খাবার দিয়ে যেতে? না মানে আমার তো এখন বয়স হয়েছে, এখন অশান্তি করে কি লাভ বল? আসলে আসলে এখন বয়স হলো সংসারে শান্তি বজায় রাখা। রেগে চাচার দিকে তাকিয়ে, আর তুমি? না মানে যেখানে সংসারে বড় ভাই চাই শান্তি বজায় থাকুক, সেখানে আমি কি করে অশান্তি করব বলো? আর আমার মনে হয় এই বিষয়টা তোরও মানা উচিত, সংসারে শান্তি বজায় রাখার জন্য। স্ত্রী লোকেরা যা বলবে তা মেনে চলতে শিখে নে। সুহান মনে মনে আজ ইকরাকে মজাটা বোঝাবো, খুব ভালো করে বোঝাবো। ভাবতে ভাবতে সকলে নিচে নেমে আসলো। এখন খুব খিদে লেগেছে নাকি? না, মা আর চাচি সকলের জন্য খাবার রেডি করে দিল। সকলে মিলে দুপুরের খাবার খেতে শুরু করলো। বড় মামাদের ড্রেসগুলো দারুণ হয়েছে, কিন্তু আমরা বাড়ি থেকে বের হওয়ার আগে একসাথে পরে বের হব। আপু ঠিক বলছো, দারুণ লাগবে আমাদের সবাইকে। মিলুর দিকে চোখ গরম করে তাকিয়ে, তোকে কি কেউ কিছু জিজ্ঞাসা করেছে? তুমি আমাকে কেন বকা দিচ্ছ? কিছু না, চুপচাপ খেয়ে নে। কি করবে? আর কাউকে তো বলতে পারবে না। সুহান রেগে কিছু বলবে, ঠিক সেই সময় বাবা বলে উঠল, আহ কি শুরু করলি তোরা? তাড়াতাড়ি সবাই খেয়ে নে, সময় নেই, বিকেল হয়ে আসছে। কেউ আর কোনো রকমে কথা না বেরিয়ে খাবার খাওয়া শেষ করলো। সোহান টেবিল থেকে উঠতে উঠতে ইকরার দিকে তাকিয়ে, তাড়াতাড়ি আমার রুমে এসে সব গুছিয়ে দিয়ে যা। সব গুছিয়ে সোহানের রুমের সামনে যে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকে সোহানের দিকে তাকিয়ে বলল, কি কি গুছাতে হবে বলো। তোর যা যা নিতে ইচ্ছে হয় তাই নে। কেন, তুমি মুখে বলতে পারো না? খাট থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে এগুলা গুছিয়ে দে। ইকরা খাটের উপর থেকে জামাগুলো হাত দিয়ে ধরতে যাবে, অমনি সোহান ইকরার হাত চেপে ধরে মোচড় দিয়ে পিছনের দিকে নিয়ে এসে, খুব বেড়ে গেছিস না? ব্যথায় কুকড়ে উঠে, উফ ছাড়ো প্লিজ, হাত ভেঙে যাবে। আরো জোরে মোচড় দিয়ে ভেঙে যাবে। যাক, তুই কার অনুমতি নিয়ে শপিং করতে বের হয়েছিলে? ইকরার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, ব্যথায় কথা বলতে পারছে না। কোনো রকমে বলল, ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে। সোহান ইকরার দিকে তাকিয়ে দেখলো চোখ দিয়ে পানি পড়ছে। দ্রুত হাত ছেড়ে দিয়ে, এই সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দে, এমনটা আর কোনো দিনও হবে না। কাঁদতে কাঁদতে, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো আমি জানতাম না। আমার কি অপরাধ? সামান্য শপিং করতে তো গিয়েছিলাম। প্লিজ মাফ করে দে, রাগটা কেন জানি কন্ট্রোল হচ্ছে না। বলেই চোখের পানি মোছার জন্য ইকরার গালে হাত দিতেই এক ঝাটকায় ইকরা সোহানের হাত ছাড়িয়ে দিয়ে, খবরদার আমাকে স্পর্শ করবে না। ইকরার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাতে কানে ধরে, আর কখনো এমনটা হবে না। ইকরা সোহানের কথা শোনাও না শোনার মতো করে নিজের চোখের পানি মুছতে মুছতে সোহানের কাপড়গুলো গোছাতে শুরু করলো। প্লিজ মাফ করে দে। তুমি সরো, আমাকে আমার কাজ করতে দাও। উঠে দাঁড়িয়ে ইকরার হাত থেকে জামা টান দিয়ে নেয়। যতক্ষণ মাফ করবি না ততক্ষণ কাজ করতে হবে না। ঠিক আছে, তোমারগুলো তুমি গুছিয়ে নিও। বলে হাঁটা শুরু করতেই সোহান সামনে যেয়ে দাঁড়ালো। তুই যেতে পারবি না, বললাম তো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তোমার সব সময় ভুল হয়, কেন এমনটা করবে তুমি? আমি আর তোমাকে ক্ষমা করব না। আমাকে যেতে দাও, না হলে সত্যি সত্যি আমি এখন চিৎকার করব। সোহান দুই হাতে একত্র করে শেষবারের মতো প্রমিস করছে, আর কখনো এমনটা করব না। মনে থাকবে না তোমার এই আমি প্রমিস, জানি। থাকবে, এই শেষ সত্যি বলছি। ইকরা আর কথা না বলে আমার সোহানের জামাগুলো গোছাতে শুরু করলো। কথা বলবি না আমার সাথে? ইকরা মাথা নেড়ে বোঝালো, না। কেন কথা বলবি না? তার মানে তুই আমাকে মন থেকে মাফ করিস নে। শোনো, ছেলেদের এমন অন্যায় করাও ঠিক না, আর মাপ চাওয়াও ঠিক না, বুঝলা? বুঝলাম, আর হবে না। জামাগুলো ব্যাগে ভরে দিয়ে রুম থেকে বের হতে হতে মনে থাকে যেন। হ্যাঁ, সারা জীবন মনে থাকবে। তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার রেডি হও, সময় বেশি নেই, সন্ধ্যার পরপরই বের হতে হবে। কিছুক্ষণ পরেই মিলু, মা আর বড় মা সকলে ইকরার রুমে চলে আসলো। এদিকে সোহান ওর আর বাবা চাচার বলল, ঘটনা কি? সবাই একসাথে কি করবে? কি জানি, আমাকে কি বলছে নাকি। তাও ঠিক। আচ্ছা, তোমরা রেডি তো? আমরা রেডি। এখন ওরা রেডি হয়ে আসলেই বের হতে পারি। সন্ধ্যার দিকে কে
চারজন একই রকমের শাড়ি পরে উপর থেকে নিচে নামতে শুরু করলো। অপূর্ব সুন্দর লাগছিল সবাইকে। সোহানের চোখের পলক পড়ছিলই না, এক দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে। ইকরা উপর থেকে নামতে নামতে ব্যাপারটা খেয়াল করলো, মনে মনে হাসছে আর বলছে, পাগল একটা। নিচে নেমে আসতেই বাবা বলে উঠল। সবাই তো পরি হয়ে গেছো। বাবার কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। ইকরা বলে উঠল, অনেক হাসাহাসি হয়েছে, এবার সবাই তাড়াতাড়ি বের হও, নয়তো বাস আমাদের রেখে তার গন্তব্যে চলে যাবে। কেউ আর দেরি করলো না, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পড়লো। ঠিক সময় মতো বাস কাউন্টারে চলে আসলো। সকলে বাসে উঠে নিজ নিজ সিটে বসে পড়লো। সুহান বসলো ইকরা আর মিলুর পিছনের সিটে। ওদের অপর সাইডের সিট চারটায় বসলো বাবা মা আর চাচা চাচিরা। সুহানের পাশের সিটটাই খালি রয়ে গেল। ইকরা সুহানের দিকে ফিরে তাকালো। দোয়া করি তোমার পাশে যেন একটা রূপসী মেয়ে বসে, যেন সারা রাত খুব গল্প করতে করতে যেতে পারো। আস্তে করে তোর মাথা ফাটিয়ে দিব। বেশি কথা বললে চুপ করে সামনে তাকিয়ে থাকবি, একবারও পিছনে তাকাবি না। মেয়ে বসুক আর ছেলে বসুক। সোহানের কথা শুনে একটা মুচকি হাসে। সোহানের দিকে তাকে এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি। সকাল হলেই দেখতে পাবে। যদি যাবার পর জায়গাটা আমার পছন্দ না হয়, তোর কি হাল যে করবো আমি, এটা তুই কল্পনা করতে পারবি না। আর যদি তোমার পছন্দ হয় তখন কি হবে? যা, তোকে ওয়াদা করলাম, যা চাইবি তাই পাবি। মনে রেখো কিন্তু। অবশ্যই মনে থাকবে। কথা বলতে বলতে সত্যি সত্যি সোহানের পাশের সিটে একটা মেয়ে এসে বসলো। মুহূর্তেই ইকরা ঘুরে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দারুণ দেখতে। ইকরার প্রচন্ড হিংসা হলো। চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালো। সোহান মুচকি মুচকি হাসতে থাকলো ইকরার রিয়াক্ট দেখে। মিলু, তুই পিছনে ছিটে যেয়ে বস। কেন? একটা থাপ্পড় দিব, কোনো প্রশ্ন করলে চুপচাপ চলে যা। মিলু নিজের সিট ছেড়ে উঠে সোহানকে বলল, তুমি সামনের সিটে যাও আর আমি এখানে বসবো। সোহান তাকিয়ে দেখলো আর চোখে ইকরা তাকিয়ে আছে। সোহান মিলুকে সিট ছেড়ে দিয়ে সামনে ইকরার পাশে যেয়ে বসলো। খুব আস্তে করে, কি হিংসে হয়? চুপ, একদম চুপ, নয়তো খুন করে ফেলবো। আরে আমার কি দোষ? আমি কি মেয়েটাকে বলেছি নাকি আমার পাশের সিটের টিকিট কাটার জন্য? বরং তুই তো প্রার্থনা করছিলি আমার পাশে যেন সুন্দরী একটা মেয়ে বসে। তখন কি আমি জানতাম নাকি যে সত্যি সত্যি কোনো মেয়ে তোমার পাশে বসবে? আমি জানি তো তোর জলে। আমার না চলে কি ওই মেয়ের চলবে? কথা বলতে বলতে গাড়ি ছেড়ে দিল। অল্প সময়ের ভিতরে গাড়ির সব লাইট অফ হয়ে গেল। গাড়ি এগিয়ে চলেছে। দুইজন খুব আস্তে আস্তে কথা বলছে। কথা বলতে বলতে এক সময়ে ইকরা সোহানের কাঁধে মাথা রেখে দুই চোখ বন্ধ করে নিল। সোহান একটা হাত দিয়ে ইকরার চুলে বিলি কেটে দিতে এক সময় ইকরা ঘুমিয়ে পড়ল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের পথে। এক সময় সোহানেরও দুই চোখ বন্ধ হয়ে আসলো। রাত শেষে ভোরের প্রথম প্রহরে সূর্য যখন সোহানের মুখে পড়ল, তখন চোখ মেলে তাকাতেই ইকরার মুখটা চোখের সামনে পড়ল। এদিক সেদিকে তাকিয়ে দেখলো তখনও সকলের চোখ বন্ধ। সোহান অপলকে ঘুমন্ত ইকরার মুখের দিকে চেয়ে রইল। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এত সুন্দর লাগতে পারে সোহান আগে জানতো না। অপলক চেয়ে থাকতে থাকতে একসময় সোহান খুব আস্তে আস্তে ইকরাকে ডাক দিল। বেশ কয়েকবার ডাক দেওয়ার পর ইকরা চোখ মেলে তাকালো। সোহানের কাঁধে মাথা রেখেই আমরা কি চলে এসেছি? না, আরো কিছুটা সময় লাগবে। এখন মাথাটা সরিয়ে নে, সবাই ঘুম থেকে জেগে উঠবে। ওহ সরি। ইকরা মাথা উঠিয়ে জানালা খুলে দিয়ে বাইরে তাকাতেই বাতাসে ইকরার খোলা চুলগুলো উঠতে শুরু করলো। সোহান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ইকরার দিকে। ইকরা সোহানের দিকে তাকিয়ে এইভাবে কি দেখছো? অপসরে দেখছি একটা। ইস, কি সব বলো তুমি? বলি আবারও ইকরা বাইরের দিকে তাকিয়ে। আজকের সকালটা অনেক সুন্দর। কত বছর পর প্রকৃতির মাঝে আমরা আছি। হ্যাঁ, অনেক বছর পর। তখন তুই খুব ছোটই ছিলি যখন শেষবার এসেছিলাম। হ্যাঁ, অনেকগুলো বছর কেটে গেছে। দুজন কথা বলতে বলতে গাড়ি এসে পৌঁছালো গন্তব্যস্থলে। একে একে সবাই নামতে শুরু করলো। গাড়ি থেকে নেমে জায়গাটা কেমন জানি চেনা চেনা লাগছে আমার কাছে। সোহান আর ইকরা হাসতে হাসতে নিজের জন্মস্থানকে তোমার শুধুই চেনা চেনা লাগছে। কি, আমরা নীলাঞ্চনে চলে এসেছি? সত্যি এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। কতগুলো বছর কেটে গেল। আচ্ছা, তোরা কি ফোন দিছিলে আমরা যে এখানে আসছি? না, সারপ্রাইজটা শুধু তোমাদের জন্যই। কেন হবে? ফুপুর জন্যই থাক কিছুটা। অল্প সময়ের ভিতরে অটো চলে আসলে সকলে অটোতে উঠে বসলো। বাবা গ্রামের মুখ্যতায় গান শুরু করলো। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। থাকবো না গো দুঃখ দরিদ্র বিভেদ বেদনা ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। গান গাইতে গাইতে অটো এগিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে।
গ্রামের মেঠো পথ ধরে অটো এগিয়ে চলেছে, সকলে অনেক আনন্দ করছে, গান গেয়ে চলেছে। কেমন লাগছে বাবা? সবুজ অরণ্যের মাঝে ভেজা তাজা মাটির ঘ্রাণ, আহা দারুণ অনুভূতি, তোকে বলে বোঝাতে পারবো না। তোদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। শুধু ধন্যবাদে কাজ হবে না, মনে আছে কি বলেছিলা? হ্যাঁ হ্যাঁ মনে আছে, যা সময় হলে চেয়ে নিস। কথা বলতে বলতে অটো চলে আসলো চীনা সেই কাঠের তৈরি 2 চালা বাড়ির গেটের সামনে। অনেকগুলো বছর কেটে গেলেও বাড়িটা সেই আগের মতোই সগৌরবে দাঁড়িয়ে আছে। কাঠগুলো কয়েক রকম রং দিয়ে রাঙানো। চালটা টিনের ভাবতে পারেন, একটা কাঠের তৈরি বাড়ি যার চালটা টিনের। ঝুম বৃষ্টি হচ্ছে, আপনি দক্ষিণের জানালা খুলে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন অনেকটা দূরে, আর আপনার কানে ভেজে চলেছে টিনের চালে পড়া ঝুম বৃষ্টির টংটং শব্দ। হারিয়ে যাওয়া যায়, সত্যি হারিয়ে যাওয়া যায়। কথাগুলো ভাবতে ভাবতে বাবা বাড়ির গেটে ধাক্কা দিতেই খুলে গেল। রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে বাড়ির কেউ এখনও ঘুম থেকে উঠে নাই। বাবা সোহানের দিকে তাকাতেই সোহান বলে উঠল, বুঝে গেছে কি করতে হবে বলে সোহান যেয়ে ঘরের দরজায় টোকা দিয়ে, বাড়িতে কেউ আছেন? 3-4 টোকা দিতেই ভিতর থেকে কেউ একজন বলে উঠল, কে? আপনার বাসায় মেহমান এসেছে, দরজা না খুললে দেখবেন কি করে? ফুপু এসে দরজা খুলতেই সবাইকে একসাথে দেখে চমকে যায়, চোখ বেয়ে টপ করে পানি পড়তে থাকে, তবে তা আনন্দের পানি। ফুপু চিৎকার করে ডাকতে থাকে, রাসেলের বাবা দেখো কারা এসেছে, তাড়াতাড়ি উঠো। সুহান ফুপুকে জড়িয়ে ধরে, কেমন আছো ফুপু? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? কত বড় হয়ে গেছিস। কোথায় বড় হয়েছে? দেখো আমি তোমার সেই আগের ছোট সোহানি আছে। পাগল ছেলে একটা। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সকলের মিলন মেলায় বেশ কয়েক বছর পর ভাই বোনের দেখা। এমন মুহূর্ত যারা নিজের চোখে দেখে নাই তারা কখনোই বুঝবে না এই মুহূর্তটা কত আনন্দের। বাড়ির পরিবেশটাই মুহূর্তে বদলে গেল এই মিলন মেলায়। বোন কি থেকে কি করবে এতদিন পর ভাইয়ের আগমনে বুঝে উঠতে পারছিল না। এদিকে ভাইরাও বোনের এমন বিচলতা দেখে বলতে শুরু করলো, আরে পাগলি বোন, এত অস্থির হবার কিছুই নেই। ততক্ষণে ফুপুয়া সকালের জন্য ঘরের ভিতর থেকে চেয়ার নিয়ে হাজির হলো। সবাই বসে যখন গল্প করতে ব্যস্ত, তখন ফুপু ভিতরে ঢুকে বাড়ির সবগুলো ঘর গুছাতে শুরু করে দিল। ইকরা লক্ষ্য করে দেখলো ফুপুকে কোথাও দেখা যাচ্ছে না। ইকরা আড্ডার আসর থেকে উঠে ফুপুকে খুঁজতে শুরু করলো। বিশাল বড় বাড়ি, অনেকগুলো ঘর, কোথায় গেছে ফুপু? খুঁজতে খুঁজতে একসময় দক্ষিণের শেষ কর্নারের রুমে যেয়ে ফুপুর দেখা পায় ইকরা। ফুপুকে দেখে পিছন থেকে যেয়ে চোখ চেপে ধরে ইকরা, আমি জানি এটা আমার ইকরামা। হাত ছেড়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, ফুপু তুমি কি করে বুঝলে এটা আমি? সামনের দিকে ঘুরে পাগলি মেয়ে বলে কি, মেয়ের গায়ের গন্ধ মা চিনবে না? এতদিন পরও তুমি আমাকে এতটা মনে রেখেছো। পাগলি কোথাকার। আচ্ছা ফুপু, রাসেল ভাই আর জুহি কোথায়? ওরা বেড়াতে গিয়েছে ওদের চাচা বাড়িতে। আমি ঘরগুলো গুছিয়ে ওদের ফোন করে দিব চলে আসার জন্য, দুপুরের ভেতরে চলে আসবে। আচ্ছা ফুপু, এই ঘরটা কার জন্য এত সুন্দর পরিপাটি করে গোছাচ্ছ? কার জন্য আবার? এই ঘর সব সময় যে থাকে তার জন্য। সোহান ছাড়া আর কে হতে পারে? এটা মোটেও ঠিক না ফুপু, তুমি সবসময় সোহানকেই বেশি ভালোবাসো। এবার এ ঘরে আমি থাকবো। এত সুন্দর ঘরটা ওই রকম ফাজিল ছেলের জন্য হতেই পারে না। একটুও গুছিয়ে রাখবে না, প্রতিদিন তোমাকে এসে গোছাতে হবে। তার চেয়ে বরং রুমটা আমাকে দিয়ে দাও, আমি সবসময় গুছিয়ে রাখবো। হয়েছে, তোরা আর মিলুর জন্য আমি সামনের রুমটা গুছিয়ে দিয়েছি আরও সুন্দর করে। দুইজন দুই পাশে থাকবি, দুইজনের জন্য একই রকম ঘর দিয়েছি। তোরা ছোটবেলা থেকেই সব কিছু নিয়ে লেগে থাকিস, তাই এই ব্যবস্থা করেছি। কথা বলতে বলতে দুজনে বাড়ির বাইরে বের হয়ে আসলো। ফুপু সবাইকে নিজের নিজের রুমে যেতে বলল। ছেলেরা সবাই নিজেদের রুমে চলে আসলো। মেয়েরা সকলে চলে গেল রান্নাঘরে নাস্তা বানানোর। অল্প সময়ের ভিতরে সকলে মিলে নাস্তা বানিয়ে ফেললো। নাস্তা রেডি করে ইকরা সবাইকে ডাক দিল। সোহানের রুমে যেতেই সোহান ইকরার হাত ধরে টান দিয়ে, কে গ্রামে এসে দেখছি আমাকে ভুলে গেছিস? সোহানের নাক টিপে ধরে, ভুলবো কেন? আসলাম কিছুক্ষণ হলো, সারা রাত তো তোমার বুকের মাঝেই ছিলাম। এখন ছাড়ো, নাস্তা খেতে আসো। দুজন নাস্তার জন্য বের হয়ে আসলো। এত লোক একসাথে খেতে হবে, তাই বারান্দায় বড় করে মাদুর বেছানো হলো। সকলে গোল হয়ে সেখানে নাস্তা খেতে বসলো। অনেকদিন পর সকলে একসাথে খেতে খেতে নানান রকম গল্প শুরু হয়ে গেল। পুরনো দিনের গল্প। গল্প করতে করতে একসময় বাবা বলে উঠল, আচ্ছা পুকুরে কি এখনো মাছ আছে? ইস কতদিন মাছ ধরি না। জি ভাইজান, অনেক মাছ আছে পুকুরে, চলেন আজ সবাই মিলে মাছ ধরবো। অনেক দিন আপনার সাথে মাছ ধরি না। হ্যাঁ চলো আজ সকালে মিলে মাছ ধরবো।
তোমরা মাছ ধরো, আমি একটু গ্রামটা ঘুরে দেখব। ইস, কত বছর পর গ্রামে আসছি, না ঘুরলে চলবে? আমিও যাব তোমার সাথে। আমিও যাব, আমাকেও নিতে হবে। না, তোদের দুই বোনের কাউকেই নিব না। নিবা না মানে? আমাকে না নিলে তুমিও বের হতে পারবা না। আমরা অনেক বছর পর আসছি। আর তাছাড়া মিলু তো গ্রাম তেমন ভালো করে দেখেনি। ও যখন এসেছিল তখন ওর বোঝার মতো বয়সই হয়নি। হইছে, এত বাহানা দেখাতে হবে না। যেতে হলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। যেখানে যাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি। মিলু আপু, আমাকে তুমি সাজিয়ে দিবা। কথা বলতে বলতে দুই বোন সোহানের পিছু পিছু হাঁটতে শুরু করলো। সোহান তখনও জানে না ওর সামনের রুমেই ইকরা আর মিলু থাকবে। সোহান ওরা পিছনে পিছনে আসছে দেখে ঘুরে দাঁড়িয়ে, তোরা আমার পিছু পিছু আসছিস কেন? তোমার পিছু পিছু আসবো কেন? আমরা আমাদের রুমে যাচ্ছি। তোদের রুম কেনটা? কেন? তোমার সামনে যে রুমটা আছে ওইটা আমাদের দু বোনের রুম। হ্যাঁ। হুম। কথা বলতে বলতে যার যার রুমে ঢুকে পড়লো। সোহান পাঞ্জাবি চেঞ্জ করে টি শার্ট পরে নিল, আর ইকরা মিলু শাড়ি চেঞ্জ করে জামা পরে নিল। একদম সাধারণ সাজেও ইকরাকে অপূর্ব লাগে। যে কোনো কেউ ইকরাকে দেখলে মুগ্ধ হবে। বিশেষ করে ইকরার মিষ্টি হাসি আর ঠোঁটের নিচের কালো তিলটা যে কারোর হৃদয় মুহূর্তেই ঘায়াল করে ফেলবে। ইকরা নিজেও চোখের নিচে কাজল নিল, সাথে মিলুকেও চোখে কাজল দিয়ে দিল। দুজনের সাজা শেষ হতেই সোহান বাইরে থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো হয়েছে কিনা। 2 মিনিট ভিতরে আসো, হয়ে গেছে। তোরা বাহিরে আয়, আমি দাঁড়াচ্ছি বলে সোহান হাঁটা শুরু করলো। 2 মিনিটের ভিতরে মিলু আর ইকরা বের হয়ে আসলো। ইকরার দিকে তাকিয়ে দুই বোন তো পড়ি হয়ে গেছিস, গ্রামের ছেলেরা সব পিছু লাগবে। কেন, হিংসা হচ্ছে নাকি? হিংসা জানে কার হয় মিলু। উফ, তোমরা কি ঘুমোতে যাবে নাকি? তিনজন মিলে বের হয়ে গেল গ্রাম ঘোরার জন্য। সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রাম দেখলেই তো দুই চোখ জুড়িয়ে যায়। দুই বোন ব্যস্ত হয়ে পড়ল ছবি তোলা নিয়ে, আর সোহান মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে ওদের দুজনের চঞ্চলতা। তবে খুব বেশি সময় ওরা ঘুরতে পারল না। পুরো আকাশ কালো অন্ধকারে মেঘে ঢাকা পড়েছে। হাঁটতে হাঁটতে একটা বলে উঠল, ইস, এত সুন্দর মুহূর্তে বৃষ্টি না আসলে কি পারতো না? সোহান, তাতে কি হয়েছে, বৃষ্টিও তো তোর খুব পছন্দের বলে ইকরার দিকে অপলক চেয়ে রইল। একে অপরের দিকে থেকে বৃষ্টি সরাতেই পারছে না। এর মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার দুইজন। এদিকে দৌড়ে সোজা বাড়িতে যেয়ে পৌঁছাইছে মিলু। ইকরা সোহানের দিকে তাকিয়ে বলে উঠল, বাড়িতে যাবে নাকি এখানে দাঁড়িয়ে ভিজবে? বাস্তবতায় ফিরে এসে চল বলে ইকরার দিকে হাত বাড়িয়ে দিল। ইকরা শক্ত করে সোহানের হাত চেপে ধরে হাঁটা শুরু করলো। দুজনে কথা বলতে বলতে বাড়ির খুব কাছাকাছি চলে আসলো। সোহান ইকরার হাত ছেড়ে দিয়ে পাশাপাশি হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। দুজনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নে, না হলে দুজনেই ঠান্ডা লাগবে। দুজন দৌড়ে নিজেদের রুমে চলে যায়। ইকরা রুমে যেতেই দেখতে পায় মিলু জামা চেঞ্জ করে কম্বল মুড়ে দিয়ে বসে আছে। মিলু বলে, আপু কি ঠান্ডা? ইকরা বলে, কোথায় এত ঠান্ডা, তুই অল্প ভিজেছিস তাই তোর এত ঠান্ডা লাগছে বলেই হাসতে হাসতে ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুমের দিক ভিতরে চলে গেল ইকরা। এদিকে ইকরার কথার কিছুই বুঝতে পারল না মিলু। সোহানও নিজের রুমে এসে জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। দুজনেই অল্প কিছু সময়ের ভিতরে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে বের হলো। ইকরা বের হয়ে দেখতে পেল মিলু কম্বলের নিচে আরাম করে ঘুমিয়ে আছে। ভেজা চুলগুলো মুছতে মুছতে যে সোহানের ঘরের দরজায় ধাক্কা মারতেই খুলে গেল। সোহান তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। শব্দ হবার কারণে পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ইকরা ঘুরে ঢুকছে। ছেলে মানুষের এত সময় লাগে নাকি ফ্রেশ হওয়ার জন্য? আর চোখে ইকরার দিকে তাকিয়ে, কেন বাড়ি থেকে বের হয়ে আবার ভিজবো নাকি? আমি এমনটা বলছি নাকি? সোহান ড্রেসিংয়ের সামনে থেকে উঠে দাঁড়িয়ে খাটের উপরে বসে থাকা ইকরার দিকে হাঁটা শুরু করলো। ইকরার সামনে এসে দাঁড়িয়ে ভেজা চুলে হাত দিয়ে স্পর্শ করতেই, কি করছো তুমি? কোনো কথা না বলে নিজের মুখটা নিচের দিকে নামাতে শুরু করে। ইকরার মুখোমুখি হতেই ইকরা দুই চোখ বন্ধ করে নেয়। সোহান অপলক চেয়ে রয় ইকরার দিকে। ঝুম বৃষ্টি আর দক্ষিণা বাতাসে ইকরার খোলা চুলগুলো হালকা হালকা উড়ে এসে সোহানের গাল স্পর্শ করে দিচ্ছে। সোহান মুগ্ধ নয়নে চেয়ে রয়েছে সামনে বসা অপরূপ সুন্দরী মেয়েটার দিকে। মনে হচ্ছে এমনই করে তাকিয়ে থেকে জনম জনম কাটিয়ে দেওয়া যাবে। হঠাৎ করেই একটা চোখ খুলে তাকাতেই সোহান অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। চল বাইরে যাই, সবাই হয়তো অপেক্ষা করছে। চলো। দুইজন রুম থেকে বের হয়ে বর্ষা রুমে যেয়ে ঢুকলো। সেখানে সকলে বসে আড্ডা দিচ্ছে। ফুপু অল্প সময়ের ভিতরে চলে চাল ভাজা নিয়ে আসলো। বৃষ্টির দুপুর সাথে চাল ভাজা ব্যাপারটা একদমই অন্যরকম। সকলে মুঠো ভর্তি চাল ভাজা খাচ্ছে আর খোশ গল্প করছে। এদিকে ফুপুরা সকলে মিলে রান্নাঘরের দিকে চলে গেল।
অনেক মাছ ধরা হয়েছে, দুপুরে মাছ রান্না হবে। মিলুও কিছু সময় পর ঘুম থেকে উঠে বর্ষার রুমে চলে আসলো, সকলের সাথে আড্ডায় যোগ দিল। কতদিন পর এমন বৃষ্টির দিনে টিনের চালের টং টং শব্দের সাথে মিলিয়ে চাল ভাজা খাচ্ছি। শহরের বৃষ্টির শব্দই পাওয়া যায় না। আপনারা তো আসেন না, গ্রামে থাকার যে কি এক আনন্দ তা বলে বোঝাতে পারবো না। সত্যি গ্রামে আসলে মনে হয় বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু কি করব বলো, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আর গ্রামে আসা হয় না। তা যা বলেছেন, সত্যি দেখতে দেখতে ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে, সকলেরই প্রায় পড়ালেখা শেষের দিকে, সামনে বিয়ে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তা তো হবেই, সকলেই এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। গল্প করতে করতে রাসেল আর জুইও চলে আসলো, দুজনেই ভিজে গেছে, টপ টপ করে শরীর থেকে পানি পড়ছে। দুজন সবাইকে সালাম দিল। রাসেল এক দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে, দেখে ইকরা অন্যদিকে চোখ ফেরালো। রাসেল আর জুহি সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। এখন বৃষ্টি নেই, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সোহান দক্ষিণের জানালার কাছে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। ইকরা দরজা খুলে কখন এসেছে সেদিকে সোহানের খেয়ালই নেই। ইকরা খাটের উপরে বসে সোহানকে বলল, বসে থাকবে নাকি কোথাও বের হবে? সোহান চমকে ঘুরে তাকিয়ে, কখন আসতে? এই তো আসলাম। বসে থাকবে নাকি বের হবে? হ্যাঁ, বের হব। তুই কি রেডি? রেডি বললেই চলে। আজ নদীর ধারে ঘুরতে যাব, তুই এক কাজ কর, যে শাড়ি পরে নে। নদীতে ঘুরতে গেলে শাড়ি পরতে হবে কেন? শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। সেটা জানি। তাহলে যা, দেরি করছিস কেন? ইকরা আর কথা না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো। ব্যাগ খুলে খুঁজে আকাশিঙ্গি রঙের একটা শাড়ি বের করলো। ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরে বের হতেই সোহানকে খাটের উপরে দেখতে পেল। মিলু আর সোহান গল্প করছে। হয়েছে তোর? হ্যাঁ, আমি রেডি, চলো। কোথায় যাবে তোমরা? আপু, তোমাকে আজ পরীর মতো লাগছে। মিলুর কথায় বেশ লজ্জা পেয়ে গেল ইকরা। গ্রামটা একটু ঘুরে দেখে আসি, তোদের সবাইকে নিয়ে কাল যাব। আজ আমার একটু ঘুরে আসি। যাও যাও, বুঝি তো, আমি সব বুঝি। মিলুর কান টেনে ধরে বেশি বোঝা ভালো না বলেই দুজন হাসতে হাসতে বের হলো। বাইরে তখন কেউ নেই, সবাই হয়তো নিজেদের রুমে রেস্ট নিচ্ছে, তাই কাউকে কিছু বলতে হলো না। দুজন বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। নদী কত দূরে? বেশি দূরে না, আর মিনিট 5 হাঁটলেই পেয়ে যাব। দুজন হাতে হাত রেখে গল্প করতে করতে হাঁটতে শুরু করেছে। কিছু সময় হাঁটার পর নদীর কাছে চলে আসলো। নদীতে তখনও তেমন পানি হয়নি, ঘাটে সারি সারি নৌকা বাঁধা। চোখ জুড়িয়ে যায় নদীতে তাকালে। নদীর ওপারে কাশফুল দেখা যাচ্ছে। ইকরার মনে স্বাদ জাগে, সে ফুল ছুঁয়ে দেবার জন্য। সোহান বুঝতে পারে ইকরা মনে মনে কি চাচ্ছে। যাবি ওই পারে? মাথা নাড়িয়ে যাব। ঘাটে বাঁধা নৌকা নিয়ে বসে থাকা মাঝিকে বলে ওদেরও পারে নিয়ে যাওয়ার জন্য। সোহান নৌকায় উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় ইকরার দিকে। ইকরা শক্ত করে সোহানের ধরে উঠে আসে নৌকাতে। দুজন মিলে হেঁটে এগিয়ে যায় নৌকার শেষ মাথায় দিকে। মাঝি নৌকা চালাতে শুরু করে। বাতাসে ইকরা চুল এলোমেলো করে দেয়। দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হচ্ছে দেখে সোহান ইকরার হাত চেপে ধরে। আমি পানি ছুঁয়ে দিতে চাই। ইকরাকে হাত ধরে বসিয়ে দেয়। ইকরা পানিতে হাত দিয়ে বাচ্চাদের মতো উচ্ছ্বাস করে পানি নাড়তে থাকে। মাঝে মাঝে সোহানের দিকে পানি ছিটিয়ে দেয়। সোহান মুগ্ধ হয় ওর পাগলামি দেখে। এক দৃষ্টিতে সোহান ইকরার দিকে তাকিয়ে রয়। বাচ্চামি স্বভাব আর প্রাণ চঞ্চল এই মেয়েটাকে যে সোহান অনেক অনেক ভালোবাসে। মাঝে মাঝে সোহান ইকরাকে সাবধান করে বলে, উঠে বেশি হেলা যাবে না, হয়তো পড়ে যেতে পারে। ইকরা সোহানের কথা শুনে হাসে। সোহান নানান রকম ভঙ্গিমায় ইকরার ছবি তুলতে থাকে। ইকরার মনে হতে থাকে সে কোনো গল্পের নায়িকা, যেমনটা নাটক সিনেমায় সে দেখে আজ তার জীবনে বাস্তবতায় তেমনটাই হচ্ছে। ইকরা মনে মনে, ইস, এটা যদি টাইটানিকের সেই জাহাজ হতো, তবে সোহানকে বলতো আমাকে জড়িয়ে ধরো, ঠিক যেমন করে রোজকে জড়িয়ে ধরেছিল নায়ক জ্যাক। ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় ইকরা, দুই হাত মিলে ধরে ঠিক রোজের মতো করে। সোহান কেন পিছিয়ে থাকবে? সেও এগিয়ে যায় ইকরার দিকে। বাতাসে নৌকা দোল খাচ্ছে, সেদিকে কারো কোনো খেয়াল নেই। সোহান যে পিছন থেকে যে ইকরাকে বাড়িয়ে দেওয়া দুই হাতে স্পর্শ করতেই ইকরার ঠোঁটে হেসে ওঠে। সব ইচ্ছেগুলো যেন বাস্তবতায় প্রাণের ছোঁয়া পেয়েছে। মাঝি এক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রয়েছে। জীবনে সামনাসামনি এত সুন্দর দৃশ্য সে তার চোখে আগে কখনো দেখেনি। ইকরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সোহান, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোকে। একটা দুই চোখ বন্ধ করে নিয়ে আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। বাতাসের চুলগুলো আছড়ে পড়ছে সোহানের মুখে।
নৌকা এগিয়ে যাচ্ছে দ্রুত পাড়ের দিকে। দুইজন চেয়ে রয়েছে নদীর অপর প্রান্তে কাঙ্ক্ষিত সেই কাশফুলের দিকে। নৌকা পাড়ে ভিড়তেই দুজন নৌকা থেকে নেমে পড়ল। বেশি দেরি করেন না, সন্ধ্যা হয়ে এলে আর আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চলে আসব। সোহান ইকরার হাত ধরে হেঁটে চলল সামনের দিকে। কাশফুলগুলো বাতাসে হেলছে দুলছে, দেখতে অনেক সুন্দর লাগছে। শহরের বন্দি জীবন শুধু টিভিতে আর সোশ্যাল মিডিয়াতেই এত সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়। আজ বাস্তবে এত সুন্দর জায়গা দেখে ইকরাকে ইচ্ছেই করছিল না এখান থেকে চলে যেতে। ইকরা ঘুরছে আর একটু একটু করে ফুলচিরি উড়িয়ে দিচ্ছে। সোহান আনন্দের এই প্রতিটা মুহূর্ত নিজের ক্যামেরা বন্দি করে নিচ্ছে। একটি মুহূর্তেও হারিয়ে দিতে যাচ্ছে না সে। কত সুন্দর তাই না? অনেক সুন্দর। ইস, আমাদের শহরটা যদি এত সুন্দর হতো তাহলে কত সুন্দর লাগতো। তাহলে এত সুন্দর লাগতো না এই জায়গাটা? সব জায়গায় একই রকম হলে তখন আর ঘুরতেও ইচ্ছে হতো না। এটা ঠিক বলছো। দুজন কথা বলতে বলতে একটা কাশফুলের পাপড়ি উড়ে যেয়ে ইকরার গালে পড়ল। সোহান এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিতেই ইকরা চোখ বন্ধ করে নিল। গাল ছুঁয়ে দিয়ে পাপড়িটা হাতে নিয়ে, কত সুন্দর কমল। চোখ খুলে ফজিল একটা। আমি আবার কি করলাম? কিসব উল্টাপাল্টা কথা বলো। কি, তোকে আমি কিছু বলছি নাকি? তো কাকে বলছো? আজব তো, আমি পাপড়িটা ধরে বুঝলাম এটা কোমল, তাই বললাম। বুঝি বুঝি। ইকরার হাত চেপে ধরে টান দিয়ে বুকের সাথে মিলিয়ে কি বুঝিস? ওহ, ছেড়ে দাও তো। আজ আর ছাড়ছি না। নিঝুম নীরব এলাকা চিৎকার করলেও আজ আর কেউ আসবে না। চারিদিক থেকে কিছুই দেখা যায় না। সোহানের বুকে ঘুষি মারতে মারতে একদম উল্টাপাল্টা কথাবার্তা বলবে না, বলে দিলাম। ইকরার পিঠে জোরে চাপ দিয়ে বুকের সাথে আরো কিছুটা চেপে নিল। দুইজন দুইজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ইকরার লজ্জায় দুই চোখ বন্ধ করে নিল। সোহানকে বাধা দেবার মতো শক্তি যেন নিজের শরীরে বিন্দু পরিমাণও নেই, তবুও অস্পষ্টভাবে মুখ নাড়িয়ে বলে উঠল, এমনটা কইর না। সোহানের কানে তা এসে পৌঁছালো। সোহান ইকরার কানের কাছে হাত নিয়ে চুলের ভিতরে একটা কাশফুলের ডাল ভেঙে গেঁথে দিয়ে হালকা করে ডাক দিল, ইকরা। ইকরা চোখ মিলে তাকাতেই দেখতে পেল সোহান অনেকটা দূরে দাঁড়িয়ে ফোনে ছবি তুলছে। ইকরা হেসে দিল। এমন সময় মাছির ডাক শুনতে পেল দূর থেকে। সোহান ইকরাকে বলল, চলো, সন্ধ্যা হয়ে আসছে। দুইজন হাঁটতে হাঁটতে এগিয়ে চলল নৌকার দিকে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে এসে সোহান উঠে হাত বাড়িয়ে দিল ইকরার দিকে। ইকরা সোহানের হাত চেপে ধরে নৌকা চড়ে বসলো। মাছি নৌকা ছেড়ে দিল। দুইজন নৌকায় বসে গল্প করছে আর একজন আরেকজনের দিকে পানি ছিটিয়ে দিচ্ছে। মাছি তাকিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। দেখতে দেখতে নৌকা চলে আসলো ঘাটে। দুইজন নৌকা থেকে নেমে বাড়ির পথে হাঁটা শুরু করলো। তখন সন্ধ্যা হয়ে এসেছে। খুব সুন্দর জায়গা, সবাইকে নিয়ে বেড়াতে আসতে হবে বেলা থাকা অবস্থায়। হ্যাঁ, আসা যাবে। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তুই ঘুরে শেষ করতে পারবি না। আমরা ঘোরাঘুরি শেষ না হলে আমি এখান থেকে যাবই না। তাহলে কি তোকে রেখেই চলে যাব? ইস, বললেই হয়ে গেল। তাহলে কি করব? দিনরাত 24 ঘন্টা শুধু তোকে নিয়েই ঘুরবো। প্রয়োজন হলে তাই করবা। খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই। তোমার কি এমন কাজই বা আছে? খাবার ঘুরবা, এটা তো তোমার কাজ। কে বললো আমার কোনো কাজ নেই? এই যে আমার এত সুন্দর একটা ভালোবাসার মানুষ আছে, তার দিকে তাকিয়ে আমি যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবো। ইস, কি সব বলো না তুমি। দুজন কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। সকলে তখন বসার ঘরে বসে চা নাস্তা খাচ্ছে আর গল্প করছে। ওদের দেখেও ডাক দিল। দুইজন বলল, ফ্রেশ হয়ে আসছি। অল্প সময়ের ভিতরে ফ্রেশ হয়ে দুজন সবার সাথে যোগ দিল। ফুপু আর জুহি দুজনে মিলে চা আর নাস্তা এনে দিল ইকরা আর সোহানকে। তোকে তো খুব সুন্দর লাগছে শাড়িতে ইকরা। মাথা নিচু করে ধন্যবাদ ভাইয়া। তারপর দুজন কোথায় কোথায় ঘুরলি? এই তো নদীর পাশ দিয়ে ঘুরে আসলাম। তোমার কি অবস্থা? কতদিন ঢাকায় যাও না তোমরা? এই টুকটাক ব্যবসা নিয়ে ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছে না ঢাকা। সোয়ানের দিকে তাকিয়ে তোর কি অবস্থা ভাই? এই তো চলছে ব্রো, কোনো রকমে কেটে যাচ্ছে দিনকাল। কিছুতে একটা করতে হবে। এভাবে লেখাপড়া শেষ করে বসে থাকলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। দেখি এখান থেকে যে কিছু একটা করা যায় কিনা। রাসেল কথা সোহানের সাথে বললেও সে তাকিয়ে আছে ইকরার দিকে। সোহান তা ভালো করেই খেয়াল করলো। ইকরা নাস্তা করায় ব্যস্ত থাকায় সেদিকে খেয়াল করলো না। এদিকে জুহি নাস্তার প্লেটে হাত দিয়ে সোহানের পাশে বসতে বসতে, আমাদের সাথে নিলেও তো পারতে ভাইয়া, আমরাও তোমাদের সাথে একটু ঘুরে আসতাম। মুখে হাসি ফুটিয়ে, তোরা তো সব সময়ই যাস, শহরে তো আর এত সুন্দর নদী দেখতে পাওয়া যায় না, তাই আমরা দুজন একটু ঘুরে দেখে আসলাম। তাছাড়া তোরাও তো জার্নি করে এসে রেস্ট নিচ্ছিলি, তাই আর ডাক দিনি।
কাল সকলে মিলে ঘুরতে যাব। হ্যাঁ, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আমরা সকলে মিলে ঘুরতে পারি। হ্যাঁ, কেন নয়। হ্যাঁ, ঘোরার জন্য আমাদের গ্রামে একদম পারফেক্ট বলতে পারিস। ছোট ছোট বেশ কিছু পার্কও আছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা ইকো পার্কও তৈরি হয়েছে। তোরা তো ওইখানে যাসনি এর আগে। চল, কাল সকলে মিলে ঘুরতে যাওয়া যাবে। কি বলিস তোরা? খাবারের থেকে মুখ তুলে খারাপ হবে না, ঘোরার জন্যই তো আসছি। অনেকক্ষণ চুপ থাকার পর তোরাই ঘুরতে যাস, আমাদের আবার টানাটানি করিস না। এই বুড়ো বয়সে আমরা যেতে পারবো না। না মামা, তোমার কোথায় এত বয়স হয়েছে? এখনো একদম ইয়াং দেখা যাচ্ছে তোমাকে। হাসতে হাসতে কি যে বলিস না। কোথায় যাচ্ছিস এখন? একটু বাইরে যাব মামা। বেশ কিছুদিন পর আমিও গ্রামে আসলাম, যে সবার খোঁজ খবর নেই। সোহানের দিকে তাকিয়ে, তুই কই যাবি? না ভাইয়া, তুমি যাও। ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে গেল। রাসেল বের হয়ে যাবার পর একে একে সকলে সেখান থেকে উঠতে শুরু করলো। জুহি, ইকরা আর মিলুর সাথে ওদের রুমের দিকে রওনা হলো। সাথে সোহানাও উঠে ওদের সাথে সাথেই হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছে। সোহান রুমে ঢোকার আগে জুহি বলল, ভাইয়া এই ঘরে আসো, সবাই মিলে গল্প করব, কতদিন পর তোমাদের একসাথে পেলাম। সোহান আর নিজের রুমে না ঢুকে ওদের সাথে ওদের রুমে ঢুকলো। ইকরা ঘরে ঢুকে দক্ষিণের জানালাটা খুলে দিতেই শীতল বাতাস এসে সবাইকে স্পর্শ করলো। ইস, কত বছর পর এই ঘরগুলোতে মানুষ থাকছে। তোমরা চলে গেলে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ঘরগুলো সব শূন্য পড়ে রবে। হাসতে হাসতে এক কাজ করতে হবে, তোকে বিয়ে দিয়ে ঘর জামাই রেখে দিতে হবে। দুজন মিলে প্রতিদিন একটার পর একটা ঘর চেঞ্জ করবি, তাহলেই আর কোনো ঘর খালি থাকবে না। আর নয়তো রাসেল ভাইকে বলবি বিয়ে করে এমনটা করতে, বুঝলি? সোহানের কথা শুনে জুহি অনেকটা লজ্জা পেলেও বাকিরা হেসে দিল। জুহি বলল, ভাইয়া তোমার মুখে কিছুই আটকায় না, না? হাসতে হাসতে, তোর বিয়ের বয়স হয়েছে আর আমি বললেই দোষ, তাই না? আমি কি বলছি নাকি তোমার দোষ? কিন্তু একটু তো মুখ সামলে রাখো, লজ্জা তো লাগে, তাই না? আচ্ছা, সব বাদ, চলো গল্প শুনি। তুমি নাকি খুব সুন্দর গল্প লেখো। আমি গল্প লিখি? তোকে কি বললো? নিশ্চয়ই মিলু বলছে। বলে বড় বড় চোখ করে সোহান মিলুর দিকে তাকালো। মিলু তখন হাসতে শুরু করলো, সাথে জুহিও ইকরাও হাসতে শুরু করলো। প্লিজ ভাইয়া, প্লিজ বলো না। ভয় পেলে কিন্তু তখন আমাকে কিছু বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে। সোহান বলতে শুরু করলো, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কোথাও কোনো মানব নেই। গল্প করতে বলতে হঠাৎ করে কারেন্ট চলে গেল। অমনি সকলে একসাথে চিৎকার করে উঠল। সোহান হাসতে হাসতে, থাম তোরা থাম, তোদের চিৎকার শুনে ভূত প্রেত সব ভয় পালিয়েছে। তুমি এত পচা কেন? আমি আবার কি করলাম? কারেন্ট চলে গেছে, এটা কি আমার দোষ? এত ভয়ঙ্কর গল্প কেন বলতে হবে? ভূতের গল্প তো ভয়ঙ্কর হবেই। কথা বলতে বলতে ফুপু মোমবাতি নিয়ে রুমে আসলো। মা জানো না ভাইয়া কি ভয়ঙ্কর ভূতের গল্প বলেছে, তার উপর কারেন্ট চলে গেল, তাই তো ভয়ে চিৎকার করে উঠছি। পাগল মেয়ে কোথাকার, কারেন্ট আসলে সকলে খেতে আসিস। হয়েছে, তোমাকে আর ভূতের গল্প বলতে হবে না, এবার চুপ করে বসে থাকো। সবাই টুকটাক কথা বলতে বলতে প্রায় 30 মিনিট পর কারেন্ট আসলে সকলে মিলে রাতের খাবার খাওয়ার জন্য উঠে পড়ল। সবাই মিলে গোল হয়ে যেয়ে খাবার খেতে বসলো। একসাথে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম। সোহান নিজের রুমের ব্যালকানিতে আর মিলু ইকরা তাদের রুমের ব্যালকানিতে গভীর রাত পর্যন্ত বসে সময় পার করে একসময় বিছানায় যেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঝুম বৃষ্টি শুরু হলে সোহানের ঠান্ডায় ঘুম ভেঙে যায়। এদিকে কারেন্টও নাই, কি করবে বুঝতে পারছে না। কোথাও কাঁথা বা কম্বল আছে কিনা বুঝে উঠতে পারছে না। এত রাতে কাউকে ডাক দিবে কিনা বুঝতেও পারছে না। ফোনটা হাতে নিয়ে ইকরার নাম্বারে কল দিল। প্রথমবার রিং বেজে কেটে গেল। সোহান আরেকবার কল দেবার পর ইকরা ফোন রিসিভ করলো। সরি, তোর ঘুম ভাঙিয়ে দিলাম। ঘুম নিয়ে কি হয়েছে বলো? নাম মানে রুমের কোথাও কাঁথা বা কম্বল আছে কিনা বলতে পারিস? ওই ঘরে মনে হয় নাই। তুমি আমার রুমে দরজার সামনে আসো, আমি বের করে দিচ্ছি, নিয়ে যাও। কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে ফোনের টর্চ জ্বালিয়ে আলমারি খুলে ইকরা একটা কম্বল বের করলে কতক্ষণে সোহান দরজার সামনে চলে এসেছে। টোকা দিতেই ইকরা গিয়ে দরজা খুলে কম্বলটা এগিয়ে দিল সোহানের দিকে। সোহান কম্বল হাতে নিতে নিতে, তোকে অনেক অনেক ধন্যবাদ, আর সরিও এত রাতে জাগিয়ে তোলার জন্য। ওসব কিছু লাগবে না, যাও যে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুইও ঘুমিয়ে পড়, শুভরাত্রি। সোহান কম্বল নিয়ে চলে যেতেই ইকরা দরজা বন্ধ করে আবারও শুয়ে শুয়ে
শুয়ে পড়ল। সোহান রুমে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে আরামে শুয়ে পড়ল। পরের দিন সকালে সকলে আবার একসাথে হলো নাস্তার টেবিলে। নাস্তা খেতে খেতে রাসেল বলল, আজ কি তোরা ঘুরতে বের হবি? কেন, তোমার কি কোনো কাজ আছে নাকি? না, আমার কোনো কাজ নেই। তোরা ঘুরতে গেলে আমি নিয়ে বের হব। আপু কি বলো, যাবে তোমরা? অবশ্যই যাব। ঘুরতে যাব এটা বলতে হয়? ঠিক আছে, তাহলে সকলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মামা তুমিও চলো, খুব মজা হবে। না রে, তোরা যা, আমরা বাড়িতে রেস্ট করি। বেশ, তো তাহলে তোমরা রেস্ট করো। বলতে বলতে টেবিল থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয় বলেই নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। বাকিরাও খেয়ে তাড়াতাড়ি উঠে নিজেদের রুমের দিকে হাঁটা শুরু করলো। রুমের দিকে যেতে যেতে ইকরা সোহানকে বলল, কি পরে বের হব? তোর ইচ্ছে যা মনে চায় পড়ে বের হ। কি হলো, এমন করে বলছো কেন? আরে কেমন করে বলছি? আচ্ছা শোন, কাল তো শাড়ি পরেছিলি, আজ অন্য জামা পরলেই হবে। আর আকাশের অবস্থাও ভালো না, এই রোদ তো এই বৃষ্টি, এই শাড়ি না পরাটাই ভালো। আর এত মানুষের সাথে তুই অন্য জামাই পরে নিস। আচ্ছা আচ্ছা, হয়েছে তো, বুঝতে পেরেছি। এইভাবে বলতে হবে না, অন্য জামাই পরবো বলে ইকরা হেসে দিল। সোহান মুগ্ধ হয়ে চেয়ে রইল ইকরার দিকে। দুজনে নিজেদের রুমে চলে আসলো। দুইজনে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে সোহান আকাশি রঙের একটা শার্ট বের করলো, সেই সাথে জিন্স প্যান্ট পরলো। এদিকে ইকরা কালো একটা 3 পিস বের করলো, যা কার চুপির কাজ করা ছিল। গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতেই মিলু বললে উঠল, আপু তোকে খুব সুন্দর লাগছে, ঠিক যেন আমাদের পরিজমিনে নেমে এসেছে। চুপ করো, কি সব বলছিস এসব? আমি ঠিকই বলছি। ইস, আমি যদি ছেলে হতাম না, তোমার প্রেমে পড়ে যেতাম। হাসতে হাসতে মায়ের চিনিস, আমরে বলবো তুই বেশি পেকে গেছিস। আমি কি ভয় পাই ভাবছো? আমিও আম্মুরে বলে দেব তোমার আর সোহান ভাইয়ার কথা। কিছুটা চমকে প্রশ্ন করলো, কি বলবি? আমার আর সোহান ভাইয়ের কথা? আমি বুঝি সব কিছুই বুঝি, তোমাদের দুজনের মাঝে কি চলতেছে। মিলুর এমন কথায় একটা মিনিট খানেক একদম স্তব্ধ হয়ে বসেছিল ড্রেসিং টেবিলের সামনে। তারপর নিজেকে স্বাভাবিক করে মিলুর কান টেনে ধরে, খুব বেশি বড় হয়ে গেছিস না? সারাদিন ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে পড়ে থাকিস, আর এখন এসব শিখেছিস? আপু ছাড়ো, ব্যথা পাচ্ছি। আর সোহান ভাইয়া খুব ভালো ছেলে, তোমার জায়গায় থাকলে আমিও সোহান ভাইয়াকে ভালোবেসে ফেলতাম। ইকরা মিলুর কানের উপরে থেকে হাত সরিয়ে নিল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে মিলুর দিকে তাকিয়ে বলল, তুই না আমার লক্ষ্মী বোন, আমার কাছে প্রমিস কর তুই এইসব কথা কাউকে বলবি না। বলবো না, বললে তো এতদিনে বলে দিতাম। আর আমি এতটাও বোকা না যে নিজের বোনের ক্ষতি করব। কথাটা বলেই মিলু ইকরাকে জড়িয়ে ধরল। তারপর ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, আপু অঙ্কে কিন্তু তুমি সত্যিই পাকা। মিলুর মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জা পেলেও দুই বোন একসাথে হেসে উঠল। ইকরা মিলুর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, বের হয় এখন, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। দুই বোন একসাথে রুম থেকে বের হলো। এমন সময় সুহানও রুম থেকে বের হলো। দুজনের চোখাচোখি পড়তেই একে অপরের দিকে চেয়ে রইল। দুজনের অবস্থা দেখে মিলু খক খক করে উঠল। মৃদু হাসি দিয়ে সোহান চোখ নামিয়ে নিল, একটু লজ্জায় চোখ সরিয়ে নিল। কি দুজন দাঁড়িয়ে রইবে নাকি সামনের দিকেও যাবে, নাকি একজন আরেকজনকে বলবে তোমাকে খুব সুন্দর লাগছে? মিলুর কান টেনে ধরে, বেশি পণ্ডিত হয়ে গেছিস তাই না? কি করেছো? ছেড়ে দাও ওকে। সোহান মিলুকে ছেড়ে দিতেই দূর থেকে জুহি বলতে বলতে এগিয়ে আসলো, কই তোমরা রেডি হলে? কাছে এসে ভাইয়া তোমাদের জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো। সকলে মিলে হাঁটা শুরু করলো বাড়ির বাইরে। বের হতেই দেখতে পেল রাসেল অটো দাঁড় করিয়ে রাখছে। সবাইকে দেখে, যাক তাহলে তোরা এলি অবশেষে। আমি তো ভেবেছিলাম তোদের রেডি হতে হতেই বেলা শেষ হবে। মেয়েদের সাজতে একটু সময় তো লাগবেই ভাইয়া, এটাই স্বাভাবিক। এত সাজুগুজু কেনই করতে হবে? সাজুগুজুতেই নারীরা সুন্দর, আর একটু পরিপাটি না সাজলে মেয়েদের ভালোও লাগে না। নে হয়েছে, এখন তাড়াতাড়ি উঠে বস, যেতে অনেকটা সময় লাগবে। আর কোনো কথা না বাড়িয়ে সকলে অটোতে উঠে বসলো। অটোর সামনে বসলো রাসেল, আর পেছনে ওরা চারজন। অটো চলতে শুরু করতেই জুহি গুনগুন করে গান গাইতে শুরু করলো। এই আপু, তুমি গুনগুন করে কি বলছো? কবিতা নাকি গান? কিছু না, আবোল তাবোল মনে যা আছে তাই বলছি। ও আচ্ছা। সোহানের দিকে তাকিয়ে ভাই একটা কবিতা বলো না শুনি। এত সুন্দর পরিবেশ আর তোমার কবিতা শুনবো না, এটা কি হয়? আরে কি বলিস, আমি এখন ওইসব পারবো না। তুই কি সত্যি সত্যি কবিতা পারিস নাকি? বল না, আমিও শুনি তোর কবিতা। পারি মানে খুব সুন্দর করে বলতে পারি, হ্যাঁ।
আরে বল বল, লজ্জা পাচ্ছিস কেন মেয়েদের মতো? রাসেলের সাথে সাথে সকলে বলতে শুরু করলো। সুহান বলল, আচ্ছা বলছি, বলে ইকরার দিকে তাকিয়ে বলতে চাইলো, অচেনা পথ, অচেনা রাস্তা, চিরচেনা তুমি আর আমি চলছি একই সাথে পাশাপাশি, খুব করে ইচ্ছে থাকার পরেও ছুঁয়ে দিতে পারছি না তোমাকে। তুমি যে আমার না বলা কবিতা, তুমি যে আমার না গাওয়া গান, তুমি ছিলে, তুমি থাকবে চিরদিন আমার হৃদয়ের গহীনে। কেউ দেখবে না, কেউ জানবে না, শুধু অনুভবে বুঝিনিও তুমি কতটা ভালোবাসি আমি। কবিতা শেষ হতেই সবার বাহবা করতে শুরু করলো। আরে বাহ, তুই তো দেখছি বেশ রোমান্টিক। কিছুটা লজ্জা পেয়ে সোহান মাথা নিচু করে রাখলো। রাসেল আবারও বলল, তুই তো মেয়ে মানুষের মতো লজ্জা পাস দেখছি। তা প্রেম টেম কিছু করিস নাকি? এই বয়সে প্রেম না করলে কোন বয়সে করবে? বেশ বেশ, চালিয়ে যা, বয়স তো এখন তোদেরই। কেন ভাইয়া, তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? আরে সে কথা না, এখন কি আর আমার প্রেমের বয়স আছে নাকি? এখন বয়স হয়েছে বিয়ে করে সোজা সংসার জীবনে চলে যাবার। তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলো। রাসেল কোনো জবাব না দিয়ে হাসছে। অল্প কিছু সময় পর অটো ইকো পার্কের সামনে চলে আসলো। সকলে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো। এখানে সেখানে ঘুরছে আর সকলে মিলে ছবি তুলছে। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। সকলে মিলে পার্কের ভিতরে পর্যটন রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর আরও কিছুটা সময় রেস্ট নিয়ে আবারও ঘুরতে শুরু করলো। নানান রকম বিলুপ্ত প্রজাতির পাখি দেখছে, সেই সাথে প্রকৃতির বাতাস সকলে দারুণভাবে উপভোগ করছে। মাঝে মাঝে ক্লান্ত হলে সকলে মিলে একসাথে বসে গল্পের আসর জমাচ্ছে। সকলে বেশ উপভোগ করছে এই ঘোরাঘুরি। সন্ধ্যায় সকলে পার্কের ভিতর থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবাই যে যার মতো করে নিজেদের রুমে চলে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে আবারও সকলে খাবার টেবিলে বসলো। পরিবারের সকলে মিলে রাতের খাবার খেতে বসলো। কিরে, কেমন ঘুরলি তোরা? জি বাবা, খুব ভালো। তা তো তোদের দেখে বোঝা যাচ্ছে কারোর ভিতর কোনো রকম ক্লান্তির দাগ দেখা যাচ্ছে না। বড় আব্বা, এত সুন্দর পরিবেশ, ঘুরলে কি আর ক্লান্তি লাগে? ইস, যদি আমাদের ঢাকা শহরটা এতটা সুন্দর হতো, সবুজ গাছগাছালিতে ভরপুর। তখন বলবি, ইস, হলুদ ল্যাম্পপোস্টটা খুব মিস করছি। বুঝলি, আমরা যা পাই তার চেয়ে অনেক বেশি আশা করি। ঠিক তাই। শোন, যত বেশি আশা করবি পুরোটা না পেলেও তার চেয়ে কিছু কম পাবি, কিন্তু আশা যত কম করবি পূর্ণতা ততই কম হবে। এভাবেই যুক্তিতর্কের মাধ্যমে সকলে রাতের খাবার শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রুমে গিয়ে যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সকলে নাস্তা করে সকলে হাঁটা শুরু করলো সেই নদীর দিকে। আর সঙ্গে বড়রাও যোগ দিয়েছেন। বাড়ির পাশে বলে দুটো নৌকা ঠিক করা হলো। একটাতে বড়রা আর একটাতে ছোটরা যাবে। নৌকা চলছে, সকলে মুগ্ধ হয়ে উপভোগ করছে। নৌকা পাড়ে গিয়ে ভিড়তেই সকলে নৌকা থেকে নেমে পড়ল। ইস, কতগুলো বছর পর নৌকায় উঠে এই কাশবনে এলাম। তোমার মনে আছে সোহান, সেই ছোট ছিল যখন শেষবার আমরা এখানে এসেছিলাম? মনে থাকবে না আবার? স্মৃতিগুলো মধুর হয়ে চিরদিন হৃদয়ের মাঝে থাকবে। আজ ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেছে, অথচ ওদের মতো বয়সে আমরা শেষ এখানে এসেছিলাম। হ্যাঁ, দেখতে দেখতে অনেক সময় চলে যায়। আজ ওদের দেখলে আমার অতীত দিনের কথা মনে পড়ে। ওদের মাঝে নিজেদের অতীত খুঁজে পায়। সকলে ঘুরতে শুরু করলো, ছবি তুলতে শুরু করলো। সকলে একসাথে একই ফ্রেমে বন্দী হচ্ছে। এখানে এসে যেন সকলে জীবনের স্বাদ খুঁজে পেয়েছে। শহরের বন্দি জীবন কাটিয়ে মুক্ত মনে ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে। চারিপাশের পরিবেশ দেখলেই চোখ জুড়িয়ে যায়। বেহায়া মন বাচ্চামি করতে ইচ্ছে করে ভীষণভাবে। অতীতে হারিয়ে যায় মন। সকলে মিলে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসে। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। এদিকে ফুপু, মিহি আর সোহানের মা রান্নাঘরে চলে আসে রান্না করার জন্য। দুপুরের খাবার রেডি হতেই সকলে খাবার খেতে চলে আসে। খাবার খেতে বসতেই বৃষ্টি শুরু হয়। ছোটবেলায় গ্রামে থাকতে এমন বৃষ্টির সময় সরে যেতাম আম কুড়াতে। তখন আমাদের অনেকগুলো আম গাছ ছিল, কত কত আম গাছের নিচে পড়ে থাকতো। যাও না, এখনো দেখবে রাস্তার পাশের আম গাছগুলো অনেক আম পড়ে আছে। সোহানের কথা শুনে সকলে একসাথে হেসে দিল। এখন কি আর দৌড় ঝাঁপের বয়স আছে নাকি? এখন তো বয়স তোদের। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আম কুড়াতে যাব। ইস, আমার তো ভিজতে ইচ্ছা করছে। জানা ভিজ, মানা করছে কি? না না না, আমি এখন বাইরে ভিজবো না। ওঠানে যে পিছলে পড়ে কোমরটা ভাঙার ইচ্ছা আমার নেই। অল্প বয়সে কোমর ভেঙে বুড়ি হবে, এই তো।
সকলে রাসেলের কথা শুনে হো হো করে হেসে উঠল। একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি খেয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। অল্প সময়ের ভিতরে সকলের খাওয়া শেষ হয়ে গেল। সোহান আর মিলু গল্প করতে করতে রুমের দিকে এগিয়ে গেল। ঘরের দরজার সামনে আসতেই মিলু বলল, চলো আমাদের রুমে সবাই মিলে গল্প করব। ঠিক আছে চল। রুমে ঢুকতেই দেখতে পেল ইকরা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের বৃষ্টিতে হাত বাড়িয়ে দিয়েছে। মিলু বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিলু ওয়াশরুমে চলে যেতেই সোহান এগিয়ে গেল ইকরার দিকে। পাশে দাঁড়িয়ে, কিরে এত মনোযোগ দিয়ে কি করছিস? বৃষ্টিতে ভিজেছি। হেসে দিয়ে, এভাবে কি কেউ বৃষ্টিতে ভিজে? ভিজে ভিজে এই যে দেখো 2 হাত ভিজিয়েছি, বাকিটা মনে মনে ভিজে নিচ্ছি। ইকরার 2 হাতে নিচের হাত রেখে, বুঝলাম, কিন্তু এইভাবে ভিজলে তো জ্বর আসতে পারে, সে কি তুই জানিস? আসলে কি হবে, তোমার তো আর কষ্ট লাগবে না। আমার কষ্ট লাগবে না কে বললো? তুই অসুস্থ হলে বুঝি আমার খুব ভালো লাগবে? লাগতেও পারে, তাছাড়া আগে তো তোমার সেই ভালো লাগাতো আমাকে বলতে, সব নাকি আমার ন্যাকামি। আরে সে সব তো বলতাম যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। তাই দুজন কথা বলতে বলতে হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হতেই ইকরা খুব শক্ত করে সোহানের হাত চেপে ধরল। বাতাস বেড়ে যাবার ফলে বৃষ্টির পানি ছিটে এসে লাগছিল দুজনের মুখে। একজন আরেকজনের দিকে অপলক চেয়ে রয়েছে। এমন সময় মিলু ওয়াশরুম থেকে বের হয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে এমন অবস্থা দেখে কাশি দিতেই দুজন দুজনের হাত ছড়িয়ে নিল। আমি কি কোনো ডিস্টার্ব করলাম? কিছুটা অপ্রস্তুত হয়ে, কই না তো। মানে মিলুর দিকে রাগি চোখে তাকিয়ে তুতলাচ্ছিস কেন? কই না তো, আমি বলতে চাচ্ছিলাম তোমরা কি এখানে দাঁড়িয়ে ভিজবে নাকি রুমের ভেতরেও আসবে? মিলুর কথায় দুজন বুঝতে পারলো অনেকটাই ভিজে গেছে জামা কাপড়। তাড়াতাড়ি করে দুজন রুমের ভিতরে ঢুকে পড়লো। রুমে ঢুকে ইকরা সোহানের দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। সোহান হাত মুখে তা দিয়ে মুছে নিয়ে ইকরার দিকে বাড়িয়ে দিল। ইকরা তা দিয়ে মুখ পরিষ্কার করে নিল। এসব দেখে মিলু মিটি মিটি হাসতে হাসতে বলল, আমি শুনেছি খাবার ভাগ করে খেলে ভালোবাসা বেড়ে যায়। আচ্ছা, একই তোয়ালে দিয়ে মুখ মুছলে কি তা বাড়ে না? মিলুর কান টেনে ধরে বেশি পাকনামি হয়েছে, তাই না? কিরে তোরা কি করছিস? আর কে পাকনা হয়ে গেছে? তাড়াতাড়ি মিলুর কান ছেড়ে দিয়ে, কিছু না ভাইয়া, বসো, এমনি দুষ্টুমি করছিলাম আমরা। হঠাৎ তুমি আমাদের এদিকে? ঘরে একা একা ভালো লাগছিল না, বাইরে বের হব, তাও কোনো উপায় নেই বৃষ্টির জন্য। কি সুন্দর ওয়েদার, একা একা কি আর ঘরে থাকতে মন চাই? তাড়াতাড়ি বিয়ে করে একটা ভাবি নিয়ে আসো ভাইয়া, বুঝলে? বুঝলে তো কে পেকেছে? এই যে এই বুড়িটা পেকেছে। হাসতে হাসতেই বলল, ওর কথায় কিন্তু যুক্তি আছে, ভাইয়ার আসলেই বিয়ে করা উচিত। বুঝলি, তোদের এখানে আর বসে থাকা যাবে না, তোদের সব কয়টার মাথায় বিয়ের ভূত চাপছে। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে রুমে বাইরে যেতে শুরু করলো। রাসেল চলে যেতেই সকলে হেসে দিল তো ভাইয়াকে লজ্জা পাড়িয়ে দিতে। কি আমরা না, তুমি? তোরা তিনজন ঝগড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেল। মিলু বলল, হইছে হইছে, এবার চুপ করো। দিনটা পার করলে ঝগড়া করে, কথায় এই বয়সে একটু রোম্যান্স হবে তা না, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। মিলুর কথায় সোহান আর একটা বড় বড় চোখ করে মিলুর দিকে তাকালো। মিলু ভয়ে ভয়ে, আমি আবার কি করলাম? এই রোম্যান্স কি রে? এত বড় মেয়ে তুমি বোঝো না? আমার বলতে লজ্জা করে। মিলুর কান টেনে, লাজ লজ্জা বলতে কিছুই নাই, সারাদিন ফেসবুকে পড়ে থেকে সব শিখতেছিস। উফ ভাইয়া ছাড়ো, না হলে বড় আব্বার কাছে বলে দিব তোমাদের প্রেমের কথা। কান টেনে ধরেই, তোর কি মনে হয় আমি ভয় পাই? মোটেও ভয় পাই না, বুঝলি? এখন আপাতত বেকার, সেই জন্য চুপ করে আছি, নয়তো কবে বিয়ে করে ফেলতাম। কথাটা বলেই ইকরার দিকে তাকালো সোহান। ইকরার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। সোহান ওদিকে তাকিয়ে বলল, আমি কি রাসেল ভাইয়ের মতো বুড়ো বয়সে বিয়ে করব নাকি? সময় মতোই বিয়ে করব বলে মিলুর কান ছেড়ে দিল। ইকরা কিছুটা শরম পেয়ে খাট ছেড়ে উঠে ব্যালকনির দিকে চলে গেল। এটা কি করলা? ইস, কান দুটো ব্যথা করে দিয়েছো। বেশ করেছে, সব সময় কেমন বড় মানুষের মতো পাকনা পাকনা কথা। ওই যে আপু অভিমান করে ওইদিকে গেছে, এখন রাগ ভাঙাও। মিলুর দিকে তাকিয়ে সোহান সেদিকে হাঁটা শুরু করলো। পিছনে বিছানায় গা মিলিয়ে দিয়ে মিলু মিটমিট করে হেসে চলেছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, সেই সাথে বৃষ্টিও পড়ছে খুব জোরে। বৃষ্টি মনে হয় আজ আর থামবে না। সোহান ইকরার পাশে যেয়ে দাঁড়িয়ে, তোর আবার কি হলো এই অন্ধকারে? এখানে এসে দাঁড়ালে কেন? এমনি বৃষ্টি দেখার জন্য। সোহান 2 হাতে ইকরার 2 বাহু চেপে ধরে, সত্যি এমনই। ইকরা কোনো উত্তর দেয় না, শুধু ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। আবারও প্রশ্ন করে, কিরে কথা বলছিস না কেন? ইকরা নিশ্চুপ হয়ে মাথা নিচে নামিয়ে বোকার মতো বলে,
রোমান্স কি যে কোনো ছেলে মেয়ে এমন প্রশ্ন শুনলে হেসে দিবে? সোহানের ও যে হাসি আসছিল না তেমনটা নয়, তবে সোহান এটা বুঝতে পারছিল ইকরা ইচ্ছে করেই এমনটা বলেছে। এই মুহূর্তে ইকরা যতটা বোকার মতো এই প্রশ্নটা করেছে, ইকরা ঠিক ততটা বোকা নয়। তবে এই মুহূর্তে ইকরা খুব করে সোহানের কাছে ভালোবাসার স্পর্শ চাচ্ছে। সোহান একটা হাত ইকরার থুতনিতে নামিয়ে নিয়ে এসে মুখটা উপরে তুলতেই একজনের চোখে আরেকজনের চোখ পড়ে। ইকরার চোখের পাপড়িগুলো বারবার উঠানামা করছে। সোহান ইকরার কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ করাতেই বাতাসে বৃষ্টি এসে দুজনের মুখ ভিজিয়ে দিতে শুরু করলো। আকাশ ঘুটঘুটো অন্ধকার হয়ে এলো। হঠাৎ করে রুমের ভিতর থেকে মিলু বলে উঠল, আর ভিজতে হবে না, ঘরের ভেতর আসো, নয়তো বরফ হয়ে ব্যালকনিতেই পড়ে যাবে। দুইজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমের ভিতরে ঢুকতেই মিলু আবারও বলল, তাহলে অভিমানের পালা শেষ হলো? সোহান বড় বড় চোখ করে তাকাতেই মিলু চুপ হয়ে গেল। ইকরা আর সোহান দুজনেই শব্দ করে হেসে দিল। মিলু ছোট হলেও এতটা ছোট না, তাই এই হাসির মানে বুঝতে ওর কষ্ট হলো না। তিনজন গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। জুহি এসে খাবার খাওয়ার জন্য ডাক দিল। সকলে একসাথে চলে গেল রাতের খাবার খাওয়ার জন্য। সবাই মিলে রাতের খাবার খেতে খেতে পুপু বলে উঠল, ভাইজান, রাসেলের তো বিয়ে দেওয়া দরকার, একটা ভালো পাত্রী দেখা দরকার। হ্যাঁ, বয়স তো অনেক হয়ে যাচ্ছে, আমরা দেখি দেখ ভালো পাত্র পাস কিনা আমরা থাকতে থাকতে। বললেই তো পাওয়া যায় না, তারপরেও দেখি কি হয়। এমন অনেক আলোচনার মধ্যে দিয়ে সকলে মিলে রাতের খাবার শেষ করে যার যার রুমে চলে গেল। সোহান নিজের রুমে শুয়ে আছে, ইকরা আর মিলু তাদের রুমে। মিলু গভীর মনোযোগ দিয়ে ফেসবুকিং করছে। এমন সময় ইকরা বলল, কি করছিস? না এমনি। তুমি কি জানো ভাইয়ার গল্পগুলো অনেক সুন্দর আর রোমান্টিক? কোন ভাইয়া? আরে কোন ভাইয়া আবার? সোহন ভাইয়ার। কিন্তু মানুষটা খুবই আনরোমান্টিক। মোটেও না, ভাইয়াও খুবই রোমান্টিক, কিন্তু তুমি বোঝো না। হয়েছে, আমি তো আর তোর মতো এত পাকনা বড়ি না। দুইজন কথা বলছে। এর ভিতরে পাশের রুম থেকে সোহান ছোট করে ফেসবুকে পোস্ট করেছে, আই অ্যাম ইন লাভ। মিলু ইকরাকে পোস্টটা দেখিয়ে কমেন্টস বক্সে কমেন্টস করলো, অভিনন্দন ভাইয়া, তাড়াতাড়ি ট্রিট দিও কিন্তু। সোহান সাথে সাথে রিপ্লাই দিল, ঢাকায় গিয়ে দিব। দুই বোন বসে বসে হাঁটছে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। একসময় সকলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সবাই যখন গোল হয়ে নাস্তার টেবিলে বসেছে, তখন ফুপু বলে উঠল যে গত রাতে তার দেবর ফোন করে বলেছে তাদের গ্রামে একটা মেয়ে দেখেছে। সবাই মিলে গিয়ে মেয়েটাকে দেখে আসলে কেমন হয়? মন্দ হয় না বলে সবার দিকে তাকালো। সকলে নাস্তা করে সেজে গুজে রওনা হলো সে মেয়েকে দেখার উদ্দেশ্যে। আগে থেকেই সে বাড়িতে জানিয়ে দিতে বলে ফুপু তার দেবরকে ফোন করে। দুপুরের আগে আগে সকলে গিয়ে সেই বাড়িতে উপস্থিত হয়। সকলে মেয়েকে দেখে মোটামুটি সকলের মেয়ে পছন্দ হয়। টুকটাক কথাবার্তা সেরে সকলে সে বাড়ি থেকে বের হয়ে আসে। পথে আসার পর ফুপুর দেবর জানায় একটা দিন তাদের বাড়িতে থেকে যেতে। সবাই রাজি হয়ে যায় সেখানে থাকার জন্য। এক রাত সেখান থেকে সকলে চলে আসে। দেখতে দেখতে গ্রামে 7টা দিন কেটে যায়। অবশেষে সকলে আজ ঢাকায় চলে আসবে। রাসেল আগের রাতেই সবার জন্য টিকিট কেটে নিয়ে এসেছে। বাসায় আজ রান্নাবান্নার প্রচুর আয়োজন হয়েছে। মেয়েরা সকলে রান্নাবান্না নিয়েই ব্যস্ত সকাল থেকে। ছেলেরা বসে বসে লুডো খেলছে। দুপুরের খাবারের পরেই সকলে রেডি হতে শুরু করলো। সন্ধ্যার আগে আগেই বাড়ি থেকে বের হতে হবে। রাসেল বেশ কয়েকবার করে নীলু আর ইকরার রুমে এসেছে। হয়তো কিছু বলতে চায়, কিন্তু কেন জানি কিছু বলতে পারে না। এদিকে ইকরা একবার জিজ্ঞাসা করেছে, রাসেল বলে না তেমন কিছু না, তোদের গোছানো কতটুকু হলো তাই দেখতেই এসেছি। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। ফুপু অনেক কান্নাকাটি করেছে। এই কয়েকদিনে যেমন বাড়িটা আনন্দে মেতেছিল, আজ ঠিক উল্টো অবস্থা। কাঁদিস না, রাসেলের বিয়েটা ঠিক হলেই আমরা আবার আসবো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো বাস স্ট্যান্ডের দিকে। রাসেলও সাথে আসলো ওদের উঠিয়ে দেবার জন্য। বাসে উঠিয়ে দিয়ে রাসেল সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তেমন বেশি যাত্রী নেই। গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দারুণ উপভোগ করা 7টা দিন নিয়ে বাসের ভিতরে সকলের টুকটাক কথাবার্তা চলছে। একসময় রাত বাড়তে থাকলো, সকলে ঘুমিয়ে পড়লো। খুব ভোরে গাড়ি ঢাকায় এসে পৌঁছালো। সকালে গাড়ি থেকে নামলো। এর মাঝে ফুপু ফোন দিয়ে খোঁজ নিলেন। বাবা জানালো যে ভালোভাবেই ঢাকায় চলে এসেছে। পরদিন থেকে সকলে ব্যস্ত হয়ে পড়লো। সোহান ইকরাকে ভার্সিটিতে পৌঁছে দিতে যাচ্ছে। এমন সময় ইকরা সোহানকে বলল, আমাদের আগামী দিনগুলোর কথা চিন্তা করে তোমাকে বাবার ব্যবসা দেখা উচিত। সোহান কিছুটা সময় চুপ করে বলল, বেশ তো, তাই দেখব। ইকরা খুশি হয়ে সোহানকে জড়িয়ে ধরল। দুজনের মাঝে এখন আর আগের মতো ঝগড়া লাগে না। তবে দুইজন যখন বাসায় থাকে তখনই ছাদে উঠে একজন আরেকজনের সাথে গল্প করে। সোহান বাবা চাচাকে জানায় সে ব্যবসা বুঝে নিতে চায়। বাবা চাচা খুব খুশি হয় এবং সোহানকে ব্যবসা বুঝিয়ে দিতে থাকে।
প্রতিদিন সকালে সোহান অফিসে যাবার সময় ইকরাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে যায়। অল্প দিনের ভিতরে সোহান ব্যবসা বেশ ভালোভাবেই বুঝে নেন। বাবা চাচারাও বেশ খুশি হয়ে সোহানের উপরে। সোহানও প্রতিদিন সাদে বসে ইকরাকে বলা যে সে ব্যবসাটা খুব সুন্দর করে বুঝে নিচ্ছে। ইকরা খুশি হয়, সোহানের হাতে হাত রেখে বলে, তুমি বাবাকে বলো আমাদের বিয়ের কথা। ইকরার হাত চেপে ধরে বলে, হ্যাঁ বলবো, আর কয়েকটা দিন সময় দাও আমাকে। অভিমানের সুরে, ততদিনে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে দিই। হাসতে হাসতে দুইজন তাহলে পালিয়ে যাব। ইকরা সোহানের কথা শুনে খুব শুধুই হাসে আর বলে, তোমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। একদিন সকালে সবাই বাসায় বসে নাস্তা করছে, এমন সময় ফুপুর ফোন আসে। বাবা ফোন রিসিভ করতেই ফুপু জানায় যে মেয়েকে তারা দেখেছিল সে মেয়ে অন্য ছেলেকে পছন্দ করে আর তার বিয়ে সেখানে ঠিক করেছে তারা। বাবা খুব দুঃখ প্রকাশ করে। ফুপু তখন বাবার কাছে আবদার করে ইকরাকে রাসেলের বউ বানাতে চায়। বাবা বলে যার মেয়ে তার সাথে কথা বলার জন্য। চাচা বলে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, তোকে রাতে জানাবো। বাবা মা চাচা চাচি সবাই মিলে কথা বলে, তারাও মোটামুটি রাজি হয়ে যায়। এদিকে ইকরা আর সোহান তার কিছুই জানে না। রাতে ফোনে কথা বলার সময় ইকরা যখন এসব শোনে তখন কান্না করে দেয়। সে তার মাকে বলে, আমি এই বিয়েতে রাজি না। মা ইকরার মুখ চেপে ধরে বলে, তোর বাপ চাচার মুখের উপর কথা বলার সাহস হলো কি করে? জীবনটা আমার, কোনো খেলনা নয়। আমাকে না জানিয়ে তোমরা কি করে কথা দাও? মা অনেক সময় ইকরাকে বুঝিয়ে চলে যায় আর বলে এই বিষয়ে দ্বিতীয়বার যেন আর মুখ না খোলে। ইকরা কাঁদতে কাঁদতে সাদের দিকে হাঁটা শুরু করে। সাদে উঠে সোহানকে ফোন করে সোহান তখন বাসায় ফিরছিল। ইকরার কান্নার শব্দ শুনে সোহান প্রশ্ন করে কি হয়েছে। ইকরা বলে, তুমি বাসায় আসো তাড়াতাড়ি, তারপর তোমাকে বলছি। বলে ইকরা ফোন কেটে সাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। ফোন কাটার পর থেকেই সোহানের মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। বাড়িতে নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, নয়তো ইকরা এভাবে ফোন করে কান্না করার মেয়ে নয়। ভাবতে ভাবতে সোহান বাড়িতে ঢুকে গেল। সোজা ইকরার রুমের ভিতরে ঢুকে গেল। রুমে ইকরাকে না পেয়ে সোহান বুঝতে পারলো ইকরা কোথায় আছে। সোহান আর দেরি না করে সোজা সাদে উঠে গেল। ইকরার পিছনে দাঁড়িয়ে, কি রে তোর কি হয়েছে? ইকরা ঘুরে সোহানের বুকের উপর মাথা রেখে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। সোহান কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। সোহান বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, বলবি তো আমাকে? ইকরা সোহানের বুক থেকে মাথা না তুলে, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। কি, কার সাথে? আচ্ছা তুই কান্না থামা, আমার সাথে ভালো করে কথা বল। রাসেল ভাইয়ের সাথে। বললেই হলো, বলা নেই ক নেই, হুট করে বললেই বিয়ে হয়ে গেল। তুই চাচাকে বলিস নাই তুই বিয়ে করবি না? আমি বলার চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি। এখন কি করবা তুমি ভালো জানো। তুই কান্না করিস না, আমি তো আছি, তাই না? চল নিচে চল, রাতে হয়ে আসছে। আর বাবা আর চাচাকে তুই বলবি তুই এই বিয়ে করতে চাস না, তারপর যা হবে আমি বুঝবো। সোহানের দিকে তাকাতেই সোহান চোখের ইশারায় বোঝালো আমি তো আছি তোর সাথে। দুইজন নিচে নামতেই দেখতে পেল সকলে ডাইনিংয়ে বসে আছে। সোহান আর ইকরা সকলের সাথে গিয়ে ডাইনিংয়ে বসলো। কিরা মা, তো কেমন দেখাচ্ছে কেন? বড় আপু, আমি এই বিয়ে করতে পারবো না। ইকরার মা ইকরার দিকে দৌড়ে আসলো। এসে থাপ্পড় মারতে যাবে এমন সময় সোহানের মা এসে হাত চেপে ধরে, কি করছো এসব? যা করছি ঠিকই করছি, ওর সাহস হলো কি করে এই কথা বলার? চাচি তুমি এটা কেমন কথা বলছো? সারা জীবন সংসার করবে ও, আর ওর সারা জীবনের ফয়সালা তোমরা কি করে করবে? সোহানের দিকে তাকিয়ে আজ পর্যন্ত এ বাড়িতে আমরা যা বলে এসেছি তাই হয়েছে। আর তুই ভালো করে জানিস আমরা কাউকে কথা দিলে তার নড়চড় হয় না। তোমরা ভুল করছো বাবা। ইকরা, আমি, মিলু, আমরা সবাই বড় হয়েছি। আমাদের জীবনের ডিসিশন আমাদের জানিয়ে নেওয়া, আমাদের মতামত নিয়ে তারপর করা তোমাদের উচিত। আমরা যে ডিসিশন নিয়েছি তা ওর ভালোর জন্যই নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, তোদের ফুপি জীবনে কোনোদিন আমার কাছে কোনো কিছুর আবদার করেনি। জীবনের প্রথম সে আমার কাছে কিছু চেয়েছে, তাকে আমরা কোনোভাবেই ফিরে দিতে পারি না। সন্তানদের জীবনের চেয়ে বড় তোমার ওয়াদা হয়ে দাঁড়ালো। আমাদের জীবনের কোনো মূল্য নেই। তোমাদের জীবনে আমরা সব রকম স্বাধীনতা দিয়েছি, যখন যা চেয়েছো দিয়েছি, সব ধরনের ইচ্ছা পূরণ করেছি। আজ আমরা ওর বিয়ে ঠিক করেছি, তাতেও আমরা সকলের মত দিয়েছি। তোমাদের সমস্যা কোথায়? সমস্যা আছে বলে বলছি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। সুহানের কথা শুনে সকলে কয়েক মিনিটের জন্য একদম নীরব হয়ে গেল। কারো মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছিল না। সকল নীরবতা ভেঙে মা বলে উঠল, এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, যা শুনেছ সত্যি বলছি। যা বলেছে দ্বিতীয়বার তোমার মুখ থেকে আর শুনতে চাই না। কেন শুনবে না বলো? কারণ আমি তোমার ফুফিকে কথা দিয়েছি, আর তা অনড় থাকবে, কোনো রকম নড়চড় হবে না। বেশ তো, তুমি তো আমাকেও কথা দিয়েছ, আমি যা চাইবো তাই দিবে।
আজ আমি তোমার কাছে আমার ভালোবাসা চাচ্ছি, দাও, আমি যা চাচ্ছি তা দাও। এসব প্রেম ভালোবাসা সব বাকলামি, দুদিন পরে সব চলে যাবে। ভুল বাবা, বরং 2 দিন পর আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আর তুমি কথা দিয়েছো, তার মানে এই নয় যে তুমি তা ফিরিয়ে নিতে পারবে না। এটা তোমাদের সন্তানদের জীবন মরণের ব্যাপার। আর তোমরা যদি আমাদের ভালো মন্দ না বুঝো, তবে আমাদের অন্য পথ বেছে নিতে হবে। সোহানের এমন কথা শুনে সকলে মুখে হাত দিল। বাবা চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলো? বের হয়ে যাও ওখানে আমার বাড়ি থেকে। এইসব কি বলছেন আপনি? বাবা শান্ত হ। বাবা যা করছেন তোদের ভালোর জন্যই করছে। ইকরার দিকে তাকিয়ে, চল আমার সাথে। তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করেছি, যা বের হয়ে যা, আর কোনোদিনই বাড়িতে পা দিবি না। আমি মনে করবো আমার কোনো সন্তান নেই। তোর জন্য 2টো রাস্তা খোলা আছে। এ বাড়িতে আমার ছেলে হয়ে থাকতে হলে আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে, নয়তো সারা জীবনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবার এমন কথা সকলে একদম স্তব্ধ হয়ে গেল। মা ছুটে এসে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, মাথা ঠান্ডা রাখার জন্য। চাচাও কিছু বলতে চেয়ে থেমে গেলেন। বেশ তো, চলে যাব, তবুও তোমাদের এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারবো না বলে ইকরার হাত ধরে হাঁটতে শুরু করে। মা এসে পিছন থেকে সোহানের হাত ধরে টেনে বলে, যাস নে বাবা। সোহান মাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিও মা বলে হাঁটতে শুরু করে। মা ছুটে যায় একবার সোহানের বাবার কাছে, একবার চাচার কাছে। হাউমাউ করে কান্না করে দুজনেই, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ইকরার মা মুখে কাপড় গুজে কান্না করতে থাকে। ইকরা আর সোহান বের হয়ে আসে বাড়ির ভিতর থেকে। নীলু ভাইয়া আপু বলতে বলতে দরজা পর্যন্ত দৌড়ে আসে। ততক্ষণে দুজনেই বাড়ির বাইরে চলে আসে। হাত নেড়ে ইকরা মিলুকে বিদায় জানায়। ওরা বের হয়ে যেভাবেই বাবা সোফায় বসে পড়ে, মা গিয়ে ওনার পা জড়িয়ে কান্না করতে শুরু করলো। প্লিজ কান্নাকাটি করো না, ওরা বাড়িতে ফিরে আসবে। কোথায় যাবে? ওদের যাবার মতো জায়গা নেই। কিন্তু আমি রাসেলদের কি জানাবো? কি জানাবেন মানে? আপনার জিদের জন্য আজ বাড়ির 2টো ছেলে মেয়ে বাইরে চলে গেছে। যদি ওদের কিছু হয়ে যায় তখন কি হবে? নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে শুধু ছলছল চোখে চেয়ে রইল। কোনো কথাই বের হলো না মুখ থেকে। গভীর রাত হয়ে আসে, দুজন কোথায় যাবে বুঝতে পারে না। ইকরা সোহানের হাত চেপে ধরে। এত রাতে আমরা কোথায় যাব? বুঝতে পারছি না, কিছু একটা তো ম্যানেজ করব, তুই চিন্তা করিস না। হলুদ ল্যাম্পপোস্টের নিচে বসে আছে দুজন। ঢাকায় রাস্তায় সারা রাত গাড়ি চলে। একটু পরপর গাড়ির হর্ন বাজিয়ে চলে যাচ্ছে ওদের দুজনের সামনে দিয়ে। সোহানের মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়েছে। কি করবে এত রাতে, সাথে একটা মেয়ে মানুষ। ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে এক বন্ধুকে ফোন দিয়ে সব বলে। বন্ধু সব শুনে তার বাড়িতে যেতে বলে। সোহান ইকরাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। বন্ধু তার বোনের সাথে ইকরাকে থাকার ব্যবস্থা করে, আর সোহান সেই বন্ধুর সাথে। এভাবেই দুজনের রাত পার হয়। পরদিন সেই বন্ধুর সাথে আরও কয়েকটা বন্ধু ডেকে নিয়ে আসে। সকলে মিলে সিদ্ধান্ত নেয় কোর্টে গিয়ে দুজন বিয়ে দিবে, তারপর একটা ছোট বাসা ভাড়া করে দিবে, সেখানে থাকবে ওরা দুজন আপাতত। সেই মোতাবেক সকলে মিলে রওনা হলো কোর্টের দিকে। 12টা 20 মিনিটের সময় সকলে মিলে কোর্টে পৌঁছে গেল এবং ঘড়ির কাঁটায় যখন সময় 12টা 40 মিনিট, তখন দুজনের বিয়ে সম্পন্ন হলো। সকলে মিলে রওনা হলো সেই বন্ধুর বাসাতে। বাসায় আসার পর সব বন্ধুরা বলল, তোরা আজ রাত পর্যন্ত এই বাসাতেই থাক, আমরা তোদের নতুন বাসা কমপ্লিট করে রাতে নিয়ে যাব। এসব বলে সকল বন্ধুরা বিদায় নিয়ে চলে যায়। দুপুরের খাবার খাওয়া শেষে ইকরা মিলুর নাম্বারে ফোন দিয়ে জানালো যে ওরা বিয়ে করে নিয়েছে। মিলু শুনে খুশি হলো। দুজন কথা বলতে বলতে ওদের মা মিলুর রুমে চলে আসলো। মিলু তাড়াতাড়ি ফোন কাটতে চাইলে মা বলল ফোনটা তার কাছে দিতে। মিলু মায়ের দিকে ফোন এগিয়ে দিল। মা ফোন কানে লাগিয়ে কান্না করতে শুরু করলো। মায়ের কান্না শুনে ইকরাও হাউমাউ করে কান্না করে দিল। মা মেয়ে দুইজন ফোনের দুই প্রান্তে কান্না করতে করতে একসময় মা জিজ্ঞেস করলো, কেমন আছিস? মা ভালো, তোমরা কেমন আছো? বাবা কেমন আছো? কথা বলতে বলতে ইকরা আরও জানালো যে সোহানের সাথে ওর বিয়েটা হয়ে গিয়েছে। কোর্টে গিয়ে মা বললেন যখন যা প্রয়োজন হয় তাকে জানানোর জন্য। ইকরা বলল ঠিক আছে। এভাবেই অনেকটা সময় ধরে মা আর বোনের সাথে কথা বলল ইকরা। তারপর ফোন রেখে দিয়ে কিছুটা সময় নীরবে চোখের পানি ফেলল। ইকরা মনে মনে বলতেছে, ভালোবাসা কি চিতাতে বাবা মাকে ছেড়েছি, জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। এদিকে সোহানও বাড়িতে নেই, বাইরে গিয়েছেন বন্ধুদের সাথে। বাসায় শুধু ইকরা আর বন্ধুর সেই বোনটা। বিকেল প্রায় শেষের দিকে একা একা বসে থাকতে থাকতে বিরক্ত লেগে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠতেই ইকরা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সোহান আর ওর বন্ধুরা ঘরের ভিতরে ঢুকলো, সকলের হাতে ব্যাগ। সোহান হাতের একটা ব্যাগ ইকরার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে আসো, আমরা নতুন বাসায় যাব। কি আছে এর ভিতর? ভিতরে নিয়ে গিয়ে দেখে কি আছে। ইকরা
আর কথা না বলে ব্যাগটা হাত দিয়ে চলে আসলো ওয়াশরুমের ভিতরে। ব্যাগটা খুলতেই একটা লাল শাড়ি বের হয়ে আসলো। ইকরা শাড়িটা বুকের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণের ভিতরে শাড়িটা পরে বের হলো। ততক্ষণে সব বন্ধুরা এই বাড়ি থেকে চলে গিয়েছে। সোহান ইকরার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে। এমন কি করে দেখো? তোকে কেমন লাগছে তাই দেখছি। ইস, আমার বুঝি লজ্জা লাগে না? তোকে নতুন বউ বউ লাগে। সোহানের কথা শুনে ইকরা হেসে বলল, নতুন বউকে নতুন বউয়ের মতোই লাগবে। তাই তো, এখন চল নতুন বাসায় যাব। দুইজন বন্ধুর বোনকে বলে সে বাড়ি থেকে বিদায় নিয়ে তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রিকশায় বসে অপলক সোহান ইকরার দিকে চেয়ে রইল। আজ যেন ইকরার দিক থেকে নিজের চোখ সরাতেই পারছিল না। ইকরা লজ্জায় মুখ তুলতে পারছিল না। অল্প সময়ের ভিতরে রিকশা নতুন বাসার সামনে চলে আসলো। দুইজনে রিকশা থেকে নেমে ঘরের দরজা খুলতেই বন্ধুরা সবাই ওদের দুজনের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে থাকলো। ইকরার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হতে থাকলো। সব বন্ধুরা নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিল। সেই সাথে ওদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো দেখিয়ে দিল। সবাই চলে যাবার পর ইকরা গিয়ে ফুল দিয়ে সাজানো বিছানায় এক কোণায় উঠে বসলো। ফুলগুলো স্পর্শ করে দেখছে। সোহান গিয়ে পাশে বসে, কি হলো, কি দেখছিস? প্রতিটা মেয়েরই এমন ইচ্ছে থাকে সুন্দর একটা বাসর ঘরের, ভালোবাসার মানুষটাকে নিয়ে সেই ঘরে থাকার। আজ আমার সেই ইচ্ছা পূর্ণতা পেয়েছে। কথাগুলো বলতে বলতেই ইকরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। অবাক হয়ে ইকরার দিকে তাকিয়ে বলল, তুই কান্না করছিস কেন? বলে হাত বাড়িয়ে ইকরার চোখের পানি মুছে দেবার চেষ্টা করলো। ইকরা আরো জোরে কান্না শুরু করে দিল। বলল, সব পূর্ণতার পরেও বাবা মা নেই আমাদের এই আনন্দের সাথে, এটা ভেবেই হৃদয়টা পুড়ে যাচ্ছে। চোখের পানি মুছতে মুছতে দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা মাও আমাদের খুব শীঘ্রই মেনে নেবে। বলেই ইকরার মুখের কাছে নিজের মুখ নিয়ে যায়। ধাক্কা মেরে সোহানকে দূরে সরিয়ে দিয়ে, খবরদার একদম সুযোগ নিবে না বলে খাট থেকে উঠে দাঁড়ায়। আরে আরে, কি করছিস? ব্যাগ খুলে খাতা কলম বের করতে করতে, আজ সারা রাত তুমি আমাকে জ্যামিতি শিখাবে। যতদিন পর্যন্ত না আমাকে জ্যামিতি শেখাতে পারবে ততদিন আমাকে ধরতে আসবে না। সোহান মাথার চুল টানতে টানতে, কাকে বিয়ে করলাম আমি? বিয়ের রাতে স্বামী স্ত্রী সুখ দুঃখের গল্প করে, তারপর রোম্যান্স করে, আর এই মেয়ে আমাকে বলছে জ্যামিতি শেখাতে। জীবনটা মনে হয় এখানেই শেষ। ইকরা হাসতে হাসতে, শেষ না, মাত্রই তো শুরু হলো। তোমার আমার নতুন জীবন, আর আমাদের শুরুটা হবে সবার চেয়ে আলাদা। কাল সকাল থেকে আমাকে রান্না করা শিখাবে। সবাই বাসায় এসে রেডিমেড রান্না খায়, আর তুমি রান্না করে খাবে। উফ, খাবারের কথা বলতেই মনে হলো রাতের খাবারটা খাওয়া হয়নি। তোমার বন্ধুরা খাবার রেখে গেছে, চলো খেয়ে নেই। বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে, তাহলে আর কি, বাবুর্চির চাকরি হলো আমার। ইকরা হাসতে হাসতে খাবারগুলো প্লেটে সাজিয়ে বসলো। দুজন মিলে একসাথে খেতে বসলো। ইকরা প্লেট থেকে খাবার তুলে সোহানের মুখের দিকে এগিয়ে দিল। সোহান খাবার মুখে নিতেই ইকরা বলল, এক প্লেটে খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়, বুঝলা? আমরা এখন থেকে এক প্লেটেই দুজন খাবো। সোহান মাথা নেড়ে শুধু বলল, ইকরা সোহানের নাক টেনে দিয়ে, ওরে আমার গুলুমুলু লক্ষ্মী বড়টা। খাবার শেষ করে ইকরা সোহানের দিকে তাকিয়ে বলল, ইস, এখনো অনেক রাত বাকি ভোর হতে। শোন, এখন আমরা বাড়ির বাইরে যাব, দুজন নিরিবিলি অনেকটা সময় হাঁটবো, তারপর বাসায় ফিরে আসবো। আমার অনেক দিনের ইচ্ছা এটা মাঝে মাঝে আমার বরকে সঙ্গে নিয়ে ব্যস্ত শহরের রাস্তায় হলুদ ল্যাম্পপোস্টের নিচে দিয়ে হাঁটবো, গল্প করব। তারপর যখন ক্লান্ত হয়ে যাব তখন বাড়িতে ফিরে আসবো। যেহেতু আজ আমাদের ফুলসজ্জা রাত, এই রাতটাই সবচেয়ে উত্তম হবে, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে দুজনের জন্য। তুমি এখন বসো, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। শাড়ি পরে হাঁটতে কিছুটা অসুবিধা হবে, শাড়িটার অনেক ওজন। ইকরা উঠে ওয়াশরুমে চলে গেল। সোহান ফ্যাল করে তাকিয়ে রইল, আর মনে মনে বলল, কার পাল্লায় পড়লাম আমি? পালিয়ে যাবারও আর কোনো পথ খোলা নেই। আগে অর্ধেক পাগল ছিল, এখন দেখি পুরোই পাগল হয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে ইকরা জামা চেঞ্জ করে ফিরে আসলো। ইকরা সোহানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে, কি হলো, তুমি এখনো এখানেই বসে আছো? চলো বের হবে। সোহান আর দেরি না করে উঠে দাঁড়িয়ে ইকরার সাথে হাঁটা শুরু করলো। নির্জন রাস্তায় হঠাৎ দু একটা গাড়ি ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সোহান হাঁটছে আর মনে মনে বলছে, আজ বুঝতে পারছি নচিকতা কেন বলেছে তার গানে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত, বিবাহিত। তার গানটা সত্যি সত্যি তিন সত্যি। এসব ভাবনায় সেট পড়ল যখন ইকরা সোহানের হাত চেপে ধরে কাঁধের উপরে মাথা রাখলো। হালকা বাতাসে ইকরার এলোমেলো চুলগুলো উঠছে। সব ভাবনাগুলো নিমেষেই হারিয়ে ইকরার খোলা চুলে এসে জমা পড়ল। খুব সুন্দর না? সারাদিন গাড়ির শব্দ, কালো ধোয়া, আর এই রাতের আধারে সব কিছু যেমন কেমন নিস্তবতা। ইকরার চুলে হাত বুলিয়ে, খুব সুন্দর। এই, আমি কি তোমাকে আমার চুলের কথা বলেছি?
আমার চুল সুন্দর তা আমি খুব ভালো করে জানি। কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো। সোহান ইকরার হাতে চেপে ধরে বলল, তাড়াতাড়ি চল, জোরে বৃষ্টি শুরু হবার আগেই, না হলে ভিজে যেতে হবে। ভিজলে কি হবে? এত রাতে ভিজলে নিশ্চিত জ্বর আসবে। দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলো। ইকরা মন খারাপ করে চুল মুছতে থাকলো। ততক্ষণে অনেক জ্বরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সোহান ব্যালকনি থেকে ইকরাকে ডেকে দিল। ইকরা চুলগুলো মুছতে মুছতে সেদিকে এগিয়ে গেল। সারি সারি গাছ লাগানো ব্যালকনির সামনে গাছের পাতা বেয়ে টিনের চালের উপরে পানি পড়ছে। টপ টপ করে শব্দ হচ্ছে। মুগ্ধ হয়ে দুজন সেদিকে তাকিয়ে রয়েছে। সোহান রুমের ভিতরে ঢুকে দুটো চেয়ার নিয়ে আসলো। একটা চেয়ারে ইকরার দিকে বাড়িয়ে দিল, আর একটা চেয়ার নিজে বসলো। দুজন মুখোমুখি বসে গল্প করছে আর বৃষ্টির শব্দ শুনছে। কতদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে। খোলা চুলগুলো বাতাসে উঠছে। সোহানের মাঝে মাঝে তা হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। ইকরা তা দেখে ভুবন বোলানো হাসি দিচ্ছে। সেই হাসিতে বরং বারবার মুগ্ধ হচ্ছে সোহান। শত কষ্ট বুকে চাপা দিয়েও সেই হাসিতে সব ভুলে যায় সোহান। প্রকৃতিও তাদের মনের কথা বুঝতে পেরে আজ আর বৃষ্টি থামছে না, বরং সময়ের সাথে সাথে ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দে ইকরা চমকে সোহানকে জড়িয়ে ধরে। সোহানও বুঝতে পারে অন্য মানুষকে ইকরা ভয় পেয়েছে। সেই নিজের দুই হাত দিয়ে ইকরাকে বুকের সাথে চেপে ধরে। ইকরা সোহানের বুকে নিজের মুখ ঘষে দিতে দিতে, খবরদার, একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবা না। সোহান মুখে হাসি ফুটিয়ে ইকরার পিঠের উপর থেকে একটি হাত দিয়ে এসে ইকরার চিবুক স্পর্শ করতেই ইকরা উপরের দিকে তাকালো। দুজন চোখাচোখি হতেই ইকরা লজ্জায় চোখ নামিয়ে নিল। টিনের চালায় টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। সোহানের বুকে ইকরা মাথা রেখে দুই চোখ বন্ধ করে আছে। সকাল হতে এখনো অনেকটা রাত বাকি। মাঝে মাঝে দূরে কোথাও বজ্রপাতের শব্দে ইকরা কেঁপে উঠে সোহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। সোহানের কাছে মনে হয় না এর চেয়ে রোম্যান্টিক সময় হতে পারে, যে সময় ভালোবাসার মানুষটি ভয় পেয়ে জড়িয়ে ধরে সেই মানুষটাই সত্যি। সময়টা অসাধারণ। কথাগুলো ভেবে একা একাই মনে মনে হেসে চলেছে সোহান। মাঝে মাঝে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। সকাল 9টা বেজে 15 মিনিট। ইকরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখতে পেল সোহান নাস্তা নিয়ে বিছানায় বসে আছে। এই সকাল সকাল তোমাকে ভিজে কেন বাইরে যেতে হবে? তো কি না খেয়ে থাকবি? খিদে তো তোর একদম সহ্য হয় না। তাতে কি হয়েছে? সময়ের সাথে সাথে মানুষের অনেক অভ্যাস পরিবর্তন করতে হয়। হয়েছে, এত কথা না বলে খেতে বস, আর তোয়ালেটা আমাকে দে। ইকরা একটা মুচকি হাসি দিয়ে সোহানের দিকে তোয়ালেটা এগিয়ে দিল। সোহান হাত মুখ মুছে নিল। দুইজন একসাথে নাস্তা খেতে বসলো। নাস্তা খেতে খেতে সোহান বলল, দুপুরের জন্য কি বাজার করব? তোমার যা ইচ্ছা হয় নিয়ে এসো, আর বেশি খরচ করবা না। এখন থেকে হিসাব করে চলবা। না তোমার জব হয়েছে, আর না আর কোনো এখানে আমার কোনো টিউশনি আছে। আস্তে আস্তে ওইসব তোর চিন্তা করতে হবে না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। দুজন গল্প করতে করতে খেয়ে নিল। বৃষ্টি কমার পর সোহান বাড়ি থেকে বের হলো। উদ্দেশ্য চাকরি খোঁজা, যদিও কোথাও একটা চাকরি মিলে যায়। শহরের অলিগুলি ঘুরে বেড়াচ্ছে সোহান। এই বন্ধু সেই বন্ধুর কাছে ফোন দিয়ে চলেছে, যদি কারো কোথাও যদি পরিচিত থাকে সেই আশাতে। আজ যেন একটা চাকরি সোহানের কাছে সত্যি সোনার হরিণ। এতদিন না বুঝলেও সোহান আজ ঠিকই বুঝতে পারছে একটা চাকরির কতটা প্রয়োজন। সোহান চলে যাবার কিছুক্ষণ পরেই ইকরার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে মায়ের নাম্বার। ফোন রিসিভ করতেই, কেমন আছিস? জানাই ভালো আছে। বাড়ির সকলে কেমন আছে? বাবা, বড় আব্বা, মিলু সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু কারোর মন ভালো নেই। বাড়ির সন্তানটা বাড়িতে না থাকলে যা হয় আর কি। সোহান কোথায় জানতে চাইলে ইকরা জানায় সোহান বাইরে গেছে চাকরির ইন্টারভিউ দেবার জন্য। তোদের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, কোনো রকম সংশয় রাখবি না মনের ভিতর। তোদের বাবারা আজ রেগে আছে, দেখবি অল্প দিনের ভিতর সব রাগ পানি হয়ে যাবে। চিন্তা না করার জন্য আর আমাদের নতুন সংসারের জন্য দোয়া করেন। অনেকটা সময় দুজন কথা বলে, তারপর ফোন রেখে দেয়। দুপুরের আগে সোহান বাজার নিয়ে বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে আসার পর ইকরা জানায় মা ফোন করেছিল। কি কি কথা হলো ইকরা সোহানকে সব জানালো। গল্প করতে করতে দুইজন মিলে রান্নাঘরে ঢুকে পড়লো। সোহান ইকরাকে রান্না করতে সাহায্য করছে। দুইজন মিলে রান্না করে নিল। রান্নার ঘ্রাণটা কিন্তু দারুণ হয়েছে। তুই একদম পাকা রাঁধুনি হয়ে যাবি অল্প কিছুদিনের ভিতরে। ইস, যাও তো, কী সব বলো তুমি, আমার লজ্জা লাগে। হাসতে হাসতে, কই দেখি কোথায় তোর লজ্জা লাগে, বলেই হাত বাড়িয়ে দিল ইকরার চিবুকের দিকে। ইকরা দুই চোখ বন্ধ করে আছে। সোহান বলে উঠল, ইস, সত্যি একদম লজ্জায় লাল হয়ে গেছিস। উঠে দাঁড়াতে দাঁড়াতে তুমি দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। সোহান ও ইকরার পিছু পিছু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। দুজন রুমের ভিতরে আসার পর ইকরা
সোহানকে বলল গোসল করে নিতে, সে খাবার বেড়ে দিচ্ছে খেয়ে নেবার জন্য। সোহান ইকরার দিকে তাকিয়ে বলল, তুই আগে গোসল করে নে, আমার তো বেশি সময় লাগবে না, তোর হলে আমি করব। তারপর দুইজন একসাথে লাঞ্চ করব। ইকরা আর দেরি না করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা লাগাতে লাগাতে সোহানকে উদ্দেশ্য করে বলল, ঘুমিয়ে পড়ো না যেন আবার, তাহলে পানি নিয়ে এসে মাথায় ঢেলে দিব। সোহান ইকরার কথা শুনে অনেকটা সময় একা একা হাসলো। ইকরা গোসল করছে এদিকে। সত্যি সত্যি ঘুমিয়ে সোহানের দুই চোখ এক হয়ে গিয়েছে। ইকরার গোসল শেষ হলে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় সোহান খাটে ঘুমিয়ে আছে। ইকরার মনে দুষ্টুমি বুদ্ধি আসে। ইকরা খুব আস্তে আস্তে সোহানের মাথার কাছে যায়। তারপর ভেজা চুল থেকে টপ টপ করে পড়া পানিগুলো সব সোহানের চোখে দেবার জন্য সে চুলগুলো সোহানের মুখের উপরে ধরে। কয়েক ফোঁটা পানি সোহানের চোখে পড়তেই সোহান লাফিয়ে ওঠে, আর অমনি ইকরা সেখান থেকে সরে যেয়ে হাসতে শুরু করে। সোহান মুগ্ধ হয়ে ইকরার দিকে তাকিয়ে রয় আর মনে মনে বলে, মাশাআল্লাহ। কি হলো, তাড়াতাড়ি যাও। বিছানা ছেড়ে উঠতে উঠতে আকাশ কেমন কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো কি হয়েছে তাতে? এখনকার দিনে যখন তখন বৃষ্টি হতেই পারে। সোহান বলে ওয়াশরুমে ঢুকে পড়লো। ধীরে ধীরে বৃষ্টি শুরু হতেই ইকরা ব্যালকানির দিকে হাঁটা শুরু করলো। শত বাধা দেবার পরেও মন আটকে থাকে না। ব্যালকানির গ্রিলের ফাঁকাগুলো দিয়ে বাইরে তাকাতেই নানান রকম গাছ চোখে পড়ে। ইকরা তোয়ালে দিয়ে চুল মুছছে আর গাছের পাতা থেকে টিনের চালে পড়া বৃষ্টির পানির ফোঁটাগুলো দেখছে। টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। মুহূর্তেই ঝুম বৃষ্টি শুরু হলো। নিজের অজান্তেই ইকরা একটা হাত বাড়িয়ে দিল জানালার গ্রিলের বাইরে। হাতের উপর বৃষ্টি পানি পড়ছে। ইকরা গুনগুনিয়ে গান গাইছে। সোহান গোসল শেষ করে কখন পাশে এসে দাঁড়িয়েছে সেদিকে ইকরার খেয়াল নেই। হঠাৎ করে সোহান যখন ইকরার ঘাড়ের উপরে হাত রাখলো, ইকরা চমকে কেঁপে ঘুরে তাকালো। গান বন্ধ করে, তুমি কখন এলে গোসল শেষে? একটা হাত দিয়ে ইকরা গ্রিলের সাথে হালকা চেপে ধরে, অনেক সময় হয়েছে এসেছি, তোর ধ্যান কোথায়? কোথাও না বৃষ্টি দেখছিলাম, তাই খেয়াল করিনি। ইকরাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, তোর খেয়াল থাকে কোথায়? জানি না তো কোথায় থাকে। একটা হাত ইকরার মুখের দিকে এগিয়ে নিতেই ইকরা চোখ বন্ধ করে নেয়। ইকরার মুখের উপরে চলে আসা চুলগুলো সরিয়ে দিয়ে, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি সবসময় সুন্দর, শুধু তোমার দেখার চোখ নেই, বুঝলে? ওহ তাই? আমার চোখ নেই না? নাই তো। এখন চলো খাবে। এই দাঁড়া না, আরও একটু সময়, তোকে একটু দেখি ভালো করে। এই যাও তো, ঢং করো না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কি হয়েছে, খাবার একটু পড়ে খেলে কিছুই হবে না। ইস, যদি গোসল না করতাম তাহলে ভালো হতো খুব। কেন কেন? আরে বুদ্ধু, তাহলে এখন বৃষ্টিতে ভিজতে পারতাম। ইস, কতদিন বৃষ্টিতে ভিজি না, খুব মিস করছি সেই সব দিনগুলো। ছোটবেলাতে ভালো ছিলাম। তোকে ভিজতে মানা করেছে কে শুনি? কেউ মানা করেনি, কিন্তু এখন তো বড় হয়েছি, আর তাছাড়া বিয়েও হয়ে গেছে। এখন কি আর এইসব সাত আহ্লাদ মনের ভিতর পুষে লাভ আছে? বাইরে হাত বাড়িয়ে মুঠো ভর্তি বৃষ্টির পানি নিয়ে সে ইকরার মাথায় দিতে দিতে, কেন নেই, তোর বরটা আনরোমান্টিক বলে। কথাটা বলতেই ইকরা আর সোহান একে অপরের দিকে তাকালো। সোহান ইকরাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। এই কি করছো? পড়ে যাবো তো, ছাড়ো বলছি। সোহান হাসতে হাসতে, এই এতটা মোটাও তুই হোসনি যে তোকে নিয়ে আমি হাঁটতে পারবো না। বলতে বলতে ইকরাকে নিয়ে এসে খাটের উপর শুইয়ে দেয়। ইকরার চোখে চোখ রেখে তাকিয়ে রইল সোহান। অমন করে কি দেখছো? কোনো কথা না বলে নিজের মুখটা ইকরার মুখের কাছে নামিয়ে নিয়ে এসে, ভালোবাসি। ইকরা সোহানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে, অনেক অনেক ভালোবাসি তোমাকে। দুইজন দুজনের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। এই উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার খুব ক্ষুধা লাগছে। রাগি রাগি চোখে ইকরার দিকে তাকিয়ে, দিলি তো মুডটা নষ্ট করে, বলেই উঠে দাঁড়ালো। বিছানা ছেড়ে উঠে সোয়ানের শার্টের কলার ঠিক করে দিতে দিতে, এই নাও, তোমার মুড ঠিক করে দিলাম, এখন আসো খেতে বসবে। সোহান আর ইকরা একসাথে খেতে বসলো। খেতে খেতে ইকরা সোহানের দিকে তাকিয়ে বলল, বাড়ির সবাই কি খেয়েছে নাকি না খেয়ে আছে কে জানে। কেন, বাড়ির সকলের কি পেট নাই নাকি? তাদের কি তোর মতো ক্ষুধা লাগে না, শুধু তোর একাই খিদে লাগে? এমনটা না, তবুও সবার জন্য মন ছটফট করছে। আমরা কি ভুল করেছি বাড়ি ছেড়ে? ইকরার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে, দেখ, যদি বাড়ি ছেড়ে না আসতাম তবে তোকে সারা জীবনের জন্য হারাতে হতো। আজ যেভাবে আমার সাথে গল্প করছিস তার কোনো দিনও করতে পারতি না। আর সবচেয়ে বড় কথা, আমরা না হয় ভুল করেছি, কই বাবা মা চাচা তারা তো আমাদের আটকে রাখলো না, তারা বললো না তো ঠিক আছে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমরা আগে তোদের ফুপুর সাথে কথা বলবো, তারপর তোদের নিয়ে বসবো, যা ভালো হবে আমরা তাই করব। তারপরেও হয়তো ভুল করেছি। আমরা একটা ছোট বোন ছিল, আমি তার কথা না ভেবেই চলে
এখন মানুষজন আমার বোনটাকে নানান কথা বল, তার মনে আমার জন্য খারাপ অনুভূতি সৃষ্টি হবে। তেমন কিছুই হবে না, তুই চিন্তা করিস না। মিলু সব জানে, সব বুঝে ও তোর মতো এতটা বোকা না, বুঝলি? আর বাবা মা চাচা চাচি হয়তো এখন আমাদের উপর রেগে আছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। আমি তো আমার মা বাবাকে চিনি, তাই না? তাই যেন হয়, না হলে যে এত ভালোবাসার মাঝেও আমার কাছে সব রকম কেমন অপূর্ণ অপূর্ণ লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইকরার গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে, আমার কি কম খারাপ লাগে? এখন কেঁদে কেঁদে কি চোখের নিচের কাজরগুলো মুছে ফেলবি নাকি? আর কান্নাকাটি না করে খেয়ে নে। ইকরার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সোহানের দিকে তাকিয়ে, তুমিও খেয়ে নাও। কথা বলতে বলতে দুজন খেতে শুরু করলো। সোহানের বাবা দুপুরের খাবার খেয়ে ডাইনিংয়ে বসে আছে। সোহানের মা রান্নাঘর থেকে চায়ের মগ নিয়ে এসে তার দিকে এগিয়ে দিতে দিতে, ছেলে মেয়ে দুটো কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে কারোরই কোনো খেয়াল নেই। তোমাদের দুই ভাইয়ের তো জিতটাই বড়। আমি কি করবো বলো? আমি যে রাসেল মাকে কথা দিয়েছি। তুমি তো নিজের সন্তানকেও কথা দিয়েছিলে। আমাকে আর পরীক্ষায় ফেলো না। এটা পরীক্ষা নয়, আমাদের সন্তানের সারা জীবনের ব্যাপার। তাদের ভবিষ্যতের কথা ভেবে সব ভুলে ওদের বাসায় নিয়ে আসেন। এই আর কত ঘুমাবে? উঠো, সন্ধ্যা হয়ে আসছে। আধ খোলা চোখেই বলল, কি করব? ঘুম থেকে উঠে এই যে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, উঠে ফ্রেশ হয়ে নাও। বিছানা উঠে বসে এক পশলা বৃষ্টি তুমি আর আমি, সাথে 1 কাপ ধোয়া ওঠা গরম চা, ভালোবাসার পূর্ণতা। ইস কি ঢং, মনে হয় কোনোদিন আমার হাতে চা খাওনি। অনেক খেয়েছি, তখন তো তুই আর আমার স্ত্রী ছিলি না। ওহ তাই বুঝি? হ্যাঁ তাই তো, এজন্যই তো আজকের চা অনেক স্পেশাল। এখন তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। সোহান উঠে ওয়াশরুমে চলে গেল। ইকরা চায়ের মগ নিয়ে ব্যালকানিতে যেতে যেতে সোহানকে বলল সেখানে আসার জন্য। সোহান ফ্রেশ হয়ে ব্যালকানিতে গিয়ে ইকরাকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি মশাই, আপনার মনে কি চলছে? কি চলছে মানে? তেমন কিছু না, দুজন পাশাপাশি বসে 1 কাপ চা ভাগ করে খাবো, এটাই আপাতত ইচ্ছা। তাহলে পিছন থেকে সামনে এসে চেয়ারে বসো, পিছনে দাঁড়ালে কি আর মুখোমুখি হওয়া যায়? ইকরাকে ছেড়ে দিয়ে পাশাপাশি রাখা চেয়ারে বসতে বসতে, তোকে খুব সুন্দর লাগছে কেন রে? এই আমি বরাবরই সুন্দর, বুঝলে? আমার জন্য কত ছেলে পাগল। কি? না মানে বলছিলাম আমার জন্য কত ছেলে পাগল ছিল, কিন্তু আমি তো তোমার পাগল ছিলাম, আছি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। পাগলি একটা। এইটা তুমি কিন্তু ঠিক বলছো, তবে শুধু তোমার জন্যই পাগলি। দুইজন ব্যালকানিতে বসে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। ইকরা সোহানের দিকে তাকিয়ে, এই সারা রাত কি এখন এখানে বসে থাকবে নাকি? বলে ইকরাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো। ইকরা 2 হাতে সোহানের গলা জড়িয়ে ধরে রেখেছে। রাতের খাবার বেড়ে দিতে দিতে ইকরা মায়ের চোখ গলে পানি পড়ছে দেখে ইকরার বাবা বলল, কাঁদছো কেন? কিছু না, তুমি বুঝবে না। সোহানের বাবার দিকে তাকিয়ে, ভাইজান আমরা কি আমাদের সন্তানকে কষ্ট দিয়ে ফেলেছি? তুই ঠিক বলছিস, আমরা আমাদের জিত পূর্ণ করার জন্য ওদের কষ্ট দিয়ে ফেলেছি। সোহানের বাবা হাত দিয়ে ফোনটা হাতে নিয়ে নিজের বোনকে কল দিল। ফোনটা রিসিভ করতেই বলতে শুরু করলো, তোকে আমার কিছু বলার আছে। সোহানের বাবা আর বোনকে সব কিছু বুঝিয়ে বলল এবং বোনের কাছে ক্ষমা চেয়ে নিল। কথা শেষ করে ফোন রেখে দিল। মিলু গভীর আগ্রহ নিয়ে বড় আব্বুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ফুপু কি বললো বড় আব্বু? আমি এখনই আব্বুকে ফোন করে বলছি। না, এখন কিছু বলার দরকার নেই। সবাই খুশি মনে খাবার শেষ করে টেবিল থেকে উঠে নিজেদের রুমে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে বসেছে ইকরা। তখনও বিছানায় শুয়ে আছে সোহান। এমন সময় ঘরের কলিং বেল বেজে উঠল। ইকরা সোহানকে বলল, দেখো কে এসেছে। সোহান হয়তো কোনো বন্ধু এসেছে বলে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মিলুকে। মিলু ঘরে ঢুকে সোহানকে জড়িয়ে ধরে। সোহান মিলুকে জড়িয়ে ধরে, ইকরা দেখো কে এসেছে। ইকরা রান্নাঘর থেকে ছুটে আসে, ছোট বোনকে দেখে বুকে জড়িয়ে কান্না করে দেয়। আরে কান্না করছো কেন? তুই এ বাসার ঠিকানা কোথায় পেলি? ভাই আর বন্ধুর কাছ থেকে জোগাড় করেছি। দেখো তো বাইরে আর কে কে আছে। সোহান আর ইকরা একসাথে বাইরে উকি মারতে থমকে যায়। বাড়ির সকলকে একসাথে দেখে ইকরা কান্না করে দেয়। বাবা এসে বুকে জড়িয়ে ধরে। কান্না করছিস কেন? আজ তো তোর কান্না করার দিন না। এসো সবাই ঘরের ভিতরে ঢুকো। সবাই ঘরে ঢুকে বসে। ইকরা বলে, সবাই বসো, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি। মেয়ে কত বড় হয়ে গেছে, সবার জন্য নাস্তা বানাতে যাচ্ছে। ইকরা হেসে মিলুকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে ছোটে। আমরা না হয় একটু রাগ করেছিলাম, তার জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হবে? সোহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মাথা তুলে, ভুল করেছি বাবা, ক্ষমা করে দাও। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, বাড়িতে যাবি। তোদের বাড়ি
তোদের সংসার, আর তোরাই যদি সে বাড়িতে না থাকিস তবে কেমন শূন্য হয়ে রয় বাড়িটা। ইকরা আর মিলু সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। নাস্তা খেয়ে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সোহান আর ইকরা পাশাপাশি সিটে বসে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে। পুরো রুম ফুল দিয়ে সাজিয়েছে মিলু। রাতে সোহানের রুমে বিয়ের শাড়ি পরে বসে আছে ইকরা। একটু পর মিলু ঠেলে সোহানকে রুমে ঢুকিয়ে দিল। ইকরা গিয়ে সোহানের পাশে বসে বলল, কি ঘুমটা খুলবি না? সারা রাত এমনই বসে রইবি? ইকরা ঘুমটা সরিয়ে শরীরে ভাঁজে রাখা খাতা এগিয়ে দিয়ে নাও। এটা কি? কি মানে খাতা জ্যামিতি শিখাবে না? মাথার চুল টেনে ধরে মিলু এই মিলু বলতে যাবে অমনি ইকরা সোহানের মুখ চেপে ধরে। একদম চুপ। মিলুর কি কাজ এই ঘরে? তোকে জ্যামিতি শেখাবে আর আমি ঘুমাবো। রাতে ও আমার রুমে এসে জ্যামিতি শিখাবে? বলে সোহানের বুকে কিল ঘুষে মারতে শুরু করলো। সোহান ইকরাকে জড়িয়ে ধরে। আজ তোকে ভালোবাসার জ্যামিতি শেখাবো। ইকরা এই কি করছো? ছাড়ো বলছি। সোহান আজ জ্যামিতি শেখাবো বলেই ইকরা ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইকরা দুই চোখ বন্ধ করে নিল। সোহান রুমের লাইটের সুইচ অফ করে দিল। বাকিটা আপনাদের জানার দরকার নাই।